সো আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি হাসান ধাবক। দেশের পক্ষ ওয়ালাইকুম থেকে আসসালাম। প্রত্যেককে আমি স্বাগত জানাই আজকের লেকচারে। লেকচারের শুরুতে আমি কিছু প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনারা কাইন্ডলি আপনাদের অডিও অফ রাখেন। ওকে, লেকচারের শুরুতে আমি আমাদের অর্গানাইজেশন অর্থাৎ বেস বেঙ্গলি একাডেমিয়া ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি খুব অল্প সময়ে কিছু বলতে চাই। অলরেডি আমরা 5 মিনিট লেট করে ফেলেছি। সুতরাং বেঙ্গলি একাডেমিয়া ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অর্থাৎ বেস সরকারি অনুমোদন প্রাপ্ত একটি উন্নয়নমুখী প্রতিষ্ঠান। পশ্চিমবাংলার উচ্চশিক্ষিত মানুষ, বিশেষ করে যারা বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং গবেষণার কাজে যুক্ত আছেন এবং অন্যান্য পেশাজীবী সমমনস্ক সম্পন্ন মানুষদের নিয়ে এটি তৈরি। বিগত কয়েক বছর ধরে বেস অর্থাৎ বেঙ্গলি একাডেমিয়া ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট সমাজের বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে জনসমাজে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। সমাজের পিছিয়ে পড়া অংশকে শিক্ষা এবং জ্ঞানের এবং ক্ষমতায়নের লক্ষ্যে বেশ বিভিন্ন সময়ে উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করে থাকে। বেশ একাডেমিক বিষয় যেমন সেমিনার, কনফারেন্স এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করার পাশাপাশি সামাজিক কাজকর্ম করে চলছে, যা এক প্রশংসার যোগ্য। গত বছরে দেশব্যাপী করোনা মহামারী এবং আমফানে বাংলা জর্জরিত ছিল। সেই সময় বেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে 25টিরও বেশি কমিউনিটি কিচেন চালু করে এবং বিভিন্ন ত্রাণ যেমন ত্রিপল, শুকনো খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে রাজ্যের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অঞ্চলে সাহায্য করে। এবছরও আমরা দেখেছি করোনার দ্বিতীয় ঢেউ আমাদের রাজ্যে আশ্রয় করেছে, তার সাথে আবার সাইক্লোন, আবার রাজ্য জর্জরিত। এবছরও বেশের পক্ষ থেকে বিভিন্ন জেলাতে বিভিন্ন কমিউনিটি কিচেন আবার চালু করা হয়েছে, আবার ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। বেশ নিয়মিত বিভিন্ন প্রাসঙ্গিক বিভিন্ন একাডেমিক লেকচার আয়োজন করে থাকে। গত বছরে আমরা প্রায় 50টির বেশি আমরা লেকচার করেছি, এবারও প্রতিনিয়ত আমাদের করে চলেছি। এইসব আলোচনা থেকে বেশে মানুষ বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করে, নিজেদের সমৃদ্ধ করে। আজকের আলোচনা এমনই একটি মূল্যবান আলোচনা হতে চলেছে। এই আলোচনাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি শ্রোতাদের আবারও অনুরোধ করব, তারা যেন নিজেদের মাইক্রোফোন এবং ভিডিও যেন বন্ধ করে রাখে, যাতে আমরা কোনো রকম ব্যাঘাতহীনভাবে আমরা আলোচনা শুনতে পারি। এবার আমি অনুরোধ করব শেখ আবিদ হাসানকে এবং তানিয়াকে, যে বেশ অফিস থেকে আছে, আজকে স্পিকার, তাকে ওয়েলকাম এবং ইন্ট্রোডিউস করার জন্য ধন্যবাদ। আবারও অনুরোধ করছি যারা আছেন, নতুন ঢুকেছেন, তারা কাইন্ডলি তাদের ভিডিও এবং অডিও অফ করে রাখুন। ধন্যবাদ। Thank you, Hassan Dhabo, for giving me this opportunity, and thank you, Base, for giving me this opportunity to introduce Dr. Ghiasuddin Siddiqui. Dr. Ghiasuddin Siddiqui is a renowned scholar in the field of geography. He did his MSc and PhD from Burdwan University. He has teaching experience of 30 years. He has done more than 30 years of field-based research in forests, deforestation, tribal culture, ethnic characteristics, human ecology, social environmental problems, river dams, natural and social hazards, climate change, gender issues, etc. He has written extensively on Panchet Dam in India using Topsis and WASPAS multi-criteria decision-making methods, climate change, and livelihood vulnerability of the local population on Sagar Island, climate change and vulnerability assessment in Moshoni Island, transformation of agricultural land for urbanization, infrastructure development, and food security, and also on climatic variability risks
with application livelihood. His work has been cited in various books and journals such as Global Geographical Heritage, Geoparks and Geotourism, the International Journal of Computational Engineering Research, or in short, IGCER, Helian, Chinese Geographical Sciences, Spatial Information Research, and Space and Culture. Thank you, Dr. Ghiasuddin, for being with us. আমরা অত্যন্ত খুশি যে আপনি আমাদের সাথে যোগদান করেছেন। আশা করছি আমাদের শ্রোতারা এই লেকচার শুনে অনেক বেশি উপকৃত হবেন। Thank you, Avidya. Over to you, sir. Yes. Thank you. বেশ কর্তৃপক্ষের সবাইকে আমার তরফ থেকে প্রথমেই ধন্যবাদ জানাবো। বেশ সম্পর্কে আমি গত 5-6 মাসে যেটুকু জানতে পেরেছি তাতে করে পশ্চিমবঙ্গের মানুষের সাথে থাকার মানসিকতা নিয়ে যে কটা সংগঠন তৈরি হয়েছে, সত্যি বলছি যে আমার মনে হয়েছে যে এই সংগঠনটি বোধহয় অনেকটাই মাটির কাছাকাছি। এবং আমি হচ্ছে যে বেজের অনেক পোস্ট, অনেক কমেন্ট খুব বেশি সময় না পেলেও যতটুকু হাতে সময় পাই তাতে করে দেখেছি আমি, তাতে যে ডাইভার্সিটি অফ ডিফারেন্ট টাইপ অফ মানে নলেজ, এটা আমার চোখে পড়েছে। তো এরকম একটা সংগঠনের সঙ্গে আমার মনে হয় যে অনেকেরই যুক্ত হতে পারাটাও দরকার আছে, যখন ক্রমশ হিউম্যানিটি নানান রকমের ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে। আমার সঙ্গে যখন প্রথম যোগাযোগ করে তানিয়া, আমাকে বলে যে এরকম স্যার আমরা একটু চাইছি যে আপনি বলুন কিসের উপরে, না সাইক্লোন বা এই যে রিসেন্ট তখন ইয়াস চলছে সেই অবস্থায়। আমি তখন তাকে বলি যে দুটো একটা দিন ওয়েট তো একটু করতেই হবে, তার কারণ একটা ডেটা গুছিয়ে নেওয়ার ব্যাপার, আর দুই হচ্ছে যে এই পরিস্থিতিতে সব জায়গায় নেট ঠিকঠাক নেটওয়ার্ক কানেকশন থাকবে না, ইলেকট্রিক্যাল কানেকশনও থাকবে না, যা পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং ইয়ার সম্পর্কে যা ইনফরমেশন আসছে আমার মনে হয় এটা কমপ্লিট হয়ে যাব বললেই সুবিধে হবে। এবং সেটা তানিয়া আমার সঙ্গে একমত হয়। হবার পরেতে ডেটটাও ঠিক হবার পর আমি খুশি যে আমার সময় অনুসারী, আমি বলেছিলাম সন্ধ্যের পরে হলে একটু ফ্রি মাইন্ডে অনেক কিছু বলা যায়, এবং ইউ হ্যাভ অ্যাডজাস্টেড ইট, থ্যাংক ইউ ফর ইট। এইবারে হচ্ছে যে আজকের যে বক্তব্য, আমি প্রথমেই বলে রাখি যে সাইক্লোন একটা হ্যাজার্ড, অ্যাটমসফেরিক হ্যাজার্ড বলি, ক্লাইমেটিক হ্যাজার্ড বলি না কেন, বিশেষ করে আমরা যারা ট্রপিক্যাল কান্ট্রির লোকজন, আমাদেরকে বলা যেতে পারে যে আমরা ভুক্তভোগী। এই ডিপ্রেশনের ব্যাপার, ডিপ্রেশন, সিভিয়ার সাইক্লোন, ভেরি সিভিয়ার সাইক্লোন ইত্যাদি ইত্যাদি ভাগাভাগি আমরা করব, কিন্তু আমি প্রথমেই বলে রাখি যে আমার বক্তব্যটা আজকে ওই ঠিক পুরোপুরি সাইক্লোন কি, কাকে বলে, কেন হয় এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। কারণ সাইক্লোনকে যদি আমি একটা সমস্যা বলি, ইফ ইট ইজ এ প্রবলেম, প্রবলেম ইজ অলওয়েজ এফেক্টিভ আপন দ্য সোসাইটি। সুতরাং একটা সাইক্লোন কাদেরকে বেশি এফেক্ট করছে, আমার মনে হয় সেই দিকটাকে হাইলাইট করা এই কারণে বেশি দরকার আছে। সাইক্লোন একটা ন্যাচারাল ফেনোমেনা, এটা হবে হিউম্যান ফিজিওলজির মতোই, যা যা সাধারণ নিয়মে হবার কথা সেটা হবে। এবং এটা আমাদের ছোটবেলার, যারা এখানে আমার বয়সী হয়তো কেউই নেই, তা হলেও ছোটর দিকে, বিশেষ করে যাদের গ্রামের দিকের বাড়ি, রুরাল রুট আছে একটা, তারা দেখেছে আশ্বিনের ঝটকা কাকে বলে। আশ্বিন মাস কিন্তু সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে চলে গেলাম। সুতরাং এই একটা টাইম মার্ক, যে সময়টায় সেই ভাদ্র মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত গ্রামের দিকে একটা ভিন্নতর পরিস্থিতি তখন বিরাজ করত। একদিকে হচ্ছে অর্থনৈতিক আর অন্যদিকে হচ্ছে যে প্রাকৃতিক। এই বিষয়টা আমার মনে হয়
ধরা দরকার আছে যে দুটো কেন একই সঙ্গে হয় এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়। সেইটা বলতে গেলে এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দরকার আছে, জানা দরকার আছে যে আমরা কখন থেকে বিষয়টাকে জানছি। জন্মে থেকে সাইক্লোনের ঝাপটা হয়তো অনেকেই আমরা পাচ্ছি, ঠিকই আছে, কিন্তু তবুও এটা কি এইরকমই চিরকাল ছিল নাকি কোনো কোনো কারণে এই থাকাটা আরো বেশি বেড়েছে? এই বিষয়বস্তুগুলো দিকে আমি একটু নজর দেবার চেষ্টা করেছি বলে আমি শুরু করব একটা জেনারেল ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে, কিন্তু আমি শেষ পর্যন্ত শেষ করব ইয়াসে এসেই, এবং সেটা হচ্ছে অবশ্যই দক্ষিণ 24 পরগনার সব থেকে ক্ষতিগ্রস্ত যে এলাকাটি, যার উপরে আমার এক স্কলার গবেষণা করেছে, গবেষণাটা কমপ্লিটও হয়ে গেছে। আমার আজকের আনন্দ সেইখানটাতেই যে যা যা আমরা এই ডেটা নিয়ে মানে কি বলবো যে অনেক কিছু হিসাব কষা ইত্যাদি করতে 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 যা বেরোলো তা তো অনেক সময় বাস্তবতার কাছাকাছিতে পৌঁছায় না। কিন্তু আমার আজকের আনন্দ এইটাই যে ওয়াট সি লেভেল যে বেড়েছে, তার কি কি এফেক্ট আছে, কারা ক্ষতিগ্রস্ত, একটা মার্জিনাল লোকেশনে মার্জিনাল পিপলের যে অ্যাসিমিলেশন, তারা কতটা ক্ষতিগ্রস্ত আর বাকিরা আমরা কি করছি, সেইগুলোকে নিয়ে আমি ওই জায়গায় এসে শেষ করব। তাহলে এবারে আমি অনুমতি নিয়ে আমি শুরু করছি শেয়ার করা। যে দেখা যাচ্ছে এটা? হ্যালো, Yes, sir. দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে এর ট্রপিক্যাল সাইক্লোনই বলেছি আমি, তার কারণ ট্রপিক্যাল কান্ট্রিতে সাইক্লোনের যে সিভিয়ারিটি, সাইক্লোন বলতে গেলে এখন আমরা প্রায় ওই মাত্রার কথাটাই বলছি। ট্রপিক্যাল সাইক্লোন, অরিজিন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইকোলজিক্যাল ইমপ্লিকেশনস। এখানে ইকোলজিক্যাল ইমপ্লিকেশনস কথাটাকে ব্যবহার করার একটা ব্যাখ্যা আমাকে দিতে হবে। I did not go for environmental implications because ecology has a separate location. So think about the location of the Bay of Bengal, the structure of the coastline, the type of the ecosystem, remaining there, being decayed or being affected by several types of natural hazards. May it be tsunami, may it be cyclone or other things. That's why ecological implications টাই আসলে আমি ধরতে চেয়েছি। এরপর আমরা আসি যে এই সাইক্লোন সম্পর্কে, রিগার্ডিং দ্য সাইক্লোন অ্যান্ড অ্যাটমসফেরিক হ্যাজার্ড, আমরা কতদিনকার রেকর্ড পাচ্ছি বলার দরকার নেই। পৃথিবী যত দিনের ততদিনই যেখানে অ্যাটমসফিয়ার যখন থেকে তৈরি হয়েছে, এবং যেহেতু দিস প্ল্যানেট একেবারেই একাকী এই মহাবিশ্বের ভেতরে সূর্যকে কেন্দ্র করে একটা ইনার্ট ভয়েডের মধ্যে তার যাত্রা, বয়স তার অনেকই হয়েছে, হিসেব করে 4.54 ইত্যাদি ইত্যাদি হিসেব আমরা পরে আসবো। তার মাঝখানে তাহলে তাকে বহুবার ঝড়ঝঞ্ঝা পোয়াতে হয়েছে। আর একটা কথা আমরা ভুলে গেলে চলবে না, যেটা হলো যে পৃথিবীটা সবসময়তেই আমরা যে দেখি তা নয়। তা যদি হতো তাহলে জিওলজিক্যাল পিরিয়ড, এই যে ব্যাপারটা, এই বিষয়বস্তুটা আসতো না। কিন্তু জিওলজিক্যাল পিরিয়ড আমরা বলি, কিন্তু সেখানে রেকর্ডটা আছে আসলে ক্লাইমেটের। যখন যেমন ক্লাইমেট ছিল তখন তেমন ফেনোমেনা সেইখানেতে বিরাজ করেছে। আর তার যে রিটেন হিস্ট্রি, রিটেন ইন জিওলজিক্যাল অ্যাসপেক্ট, তাকে আমরা বলছি যে হিস্ট্রি। পাস্ট রেকর্ডস অফ দ্য ক্লাইমেট আমরা প্রথম যেটা রিটেন রেকর্ড পাচ্ছি, এটা অনেকেই দেখেছেন, পড়েছেন, এপিক অফ গিলগামেশ। কিউনিফর্ম লিপিতে আক্কাদিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল 2100 থেকে 1200 বিফোর ক্রিশ্চিয়ান এরা, অর্থাৎ যদি আমরা হিসেব করি তাহলে 4000 বছরেরও বেশি। And it is also true that parallelly another epic, that is called the Epic of Atrahasis, আমরা দুটোকে পাশাপাশি রেখে দেখেছি। আত্রাহাসিস আরো অনেক পরে লেখা হয়েছে, তারপরে তো ওল্ড টেস্টামেন্ট লেখা হবে। আব্রাহামিক রিলিজিয়নের যে তিনটে বড় রিলিজিয়ন, জুদাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম,
এই তিনটের লিঙ্কেজের সঙ্গে সঙ্গে এই পুরনো ইতিহাসের অনেক কিছু চলে আসার মধ্যে একটা ব্যাপার আমরা আসব, সেটা হলো যে নোয়াজ ফ্লাড, যেখানে সবাই সব কথাই বলেছেন। সো দিস আক্কাদিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে গিলগামেশ একটা চরিত্র যিনি লিখছেন, শামাস একটা চরিত্র, যাদের একটু হচ্ছে যে অ্যারাবিক ওরিয়েন্টেশন একাটুকু আছে, থাকাই স্বাভাবিক, তার জন্য কোনো রিলিজিয়নের দরকার হয় না। আমরা বলি আর শামস ওয়াল কামরে, তো সেক্ষেত্রে সেই শামাস হচ্ছে সেই সূর্য দেবতা, শামস সূর্য। যাই হোক, আরেকজন চরিত্র হচ্ছে, তিনি হচ্ছেন উতনাপিস্তিন। এই উতনাপিস্তিন কিন্তু আসলে নোয়া, যা বর্ণনা গিলগামেশ দিয়েছেন, এটা এখন বাংলাতে ট্রান্সলেশন হয়ে গেছে, বাংলাদেশের থেকে পাবলিকেশন হয়েছে, বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে, ইংরেজিতে তো পাওয়া যায়ই। আমি বলবো যে অন্তত এই বিষয়বস্তু আমাদের আমাদের আদি বিষয়টা, দিস ইজ নট মাইথোলজি। এইটা একটা সুবিধে হলো যে টু সাম এক্সটেন্ট ইট ইজ মোর হিস্টোরিক্যাল দ্যান মাইথোলজিক্যাল। সো দিস বিবলিক্যাল ডেসক্রিপশনে নোয়া, তিনি এমন হচ্ছে যে আমরা তাকে কি বলবো, যে নবী বলি, যে দিক থেকে দেখা হোক না কেন, মোস্ট ইন্টেলিজেন্ট পিপল অ্যান্ড হ্যাড সেন্স দ্যাট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এইটা হচ্ছে সব থেকে বড় দিক। সো হি apprehended that a great flood is coming, and if we have to escape, we have to build a larger ship on which we can get in and float for several days. And তারপরে লাস্ট লাইনে একটা আছে, ফ্লাড অ্যাজ কারেকশনাল মেজার। সো দিস কারেকশনাল মেজার, যেখানে নোয়ার বক্তব্য ওল্ড টেস্টামেন্ট বলি বা জুদাইজমের বলি, তৌরাত এর গল্পই বলি না কেন, বর্ণনাই বলি না কেন, সেখানে বলা হচ্ছে যে পৃথিবীর মানুষেরা অনেক বেশি পাপাচারী হয়ে গেছে, তারা প্রকৃতির কথা শোনে না, তারা হচ্ছে যে কি বলবো, যে সৃষ্টিকর্তার কথা শোনে না, নিজেদের মতো করে তারা করা পৃথিবীকে নষ্ট করছে। আমি সুতরাং একটা ব্যাপার আমি এখন সেটা পাঠাবো, যেটা হলো যে আমি সকলকেই সেখান থেকে ওয়াইপড আউট করে দেব। কেননা এই সততা, এই সমাজ ব্যবস্থা, মানুষের নৈতিকতাকে আবার ফিরিয়ে আনতে হলে দিস ইজ দ্য কারেকশনাল মেজার। আই উইল অ্যাট্রাক্ট ইউর অ্যাটেনশন দ্যাট, আমি যদি এই দিক থেকে ব্যাপারটাকে নাও দেখি, আমি যদি শুধু লিটারালি সাইক্লোনের ব্যাপারটাও দেখি, সেখানে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে ডিউ টু দ্য ইমব্যালেন্স ইন দ্য হিট স্ট্রাকচার, হিট ডিস্ট্রিবিউশন, একটা জায়গায় লো প্রেশার, অন্য জায়গায় হাই প্রেশার তৈরি হবে, এবং ভীষণ ভাবে লো প্রেশারের এনার্জি গেইন করবার পরে সে ল্যান্ডফল করে কোনো একটা জায়গাতে। আসলে এইটা আবারও বলেছিলাম একটু যে ফিজিওলজিক্যাল ব্যাপার, তো ন্যাচারালি আর্থ অ্যাজ এ প্ল্যানেট তার নিজেরও ফিজিক্যাল ব্যাপারের একটা ইমব্যালেন্সকে হি ইজ গেটিং ব্যাক টু ইটস ওন ব্যালেন্স। সাইক্লোন অন্য কিছুই না, একটা হারিয়ে যাওয়া ব্যালেন্সকে পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া। এই দিক থেকে দেখলে ইট ইজ অলসো ফিজিক্যালি কারেকশনাল মেজার। তাহলে আমরা দেখি ব্যাপারটাতে কি হয়েছিল। সো বাইবেল বলছে ওয়ার্ল্ড ওয়াইড ফ্লাড। এখানে দেখা যাচ্ছে যে একটা শিপ এর ছবি আছে, বড় ঘরের মতো, এবং লাইন দিয়ে বিভিন্ন পক্ষী, প্রাণী, মানুষ সবাই চেষ্টা করছে সেই জায়গাটা একটা জায়গা পেতে। এটাকে কি আমরা এখনকার ফ্লাড শেল্টারের সঙ্গে বোধহয় তুলনা খুব সহজেই করে ফেলতে পারি, কিন্তু খুব আলাদা কিছু নয়। তাহলে ফ্লাড অ্যাজ এ কারেকশনাল মেজার টু গেট ব্যাক দ্য ওন সিস্টেম অফ দি আর্থ অ্যান্ড দ্য এথিক্স। এই ব্যাপারে 4000 বছর আগে যে ব্যাপারটা ঘটেছিল আমরা সেখান থেকে শুরু করব, যে নোয়া ওয়াজ দ্য অনলি ম্যান was found to be sufficiently righteous and intelligent person. So what happened there? Severe storms, heavy rains, rising seas and flooded lands. এই যে 4টে ক্রাইটেরিয়ার কথা আমরা বললাম, it is included in every severe cyclone. Sea level rise করবে, হেভি রেন হবে, প্রবল ঝড় বৃষ্টি হবে, আর তার সাথে স্থলভাগে বন্যা সরে আসবে, ডুবিয়ে দেবে on a scale never seen before. So God told Noah, I am going to put an end to all people, for the earth is filled with violence because of them. মিলিয়ে নিচ্ছি,
আজকে আমাদের এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় এটা বোধহয় খুব আলাদা কিছু নয়, মনে হচ্ছে এটা বোধহয় অনেক আন্দাজ করি ব্যাপারটা বলা আছে কিনা, আমার অন্তত তাই মনে হয়। সো আই এম শিওরলি গোয়িং টু ডিস্ট্রয় বোথ দেম অ্যান্ড দ্য আর্থ। God instructed Noah to build a huge ark in order to spare him, his family, and the creatures of the earth. And so it came to pass that the storms came and the water rose and the people became climate refugees. এই টার্মটা কিন্তু আমরা এখনকার এনভায়রনমেন্টাল সায়েন্সে নিয়ে নিয়েছি। হু আর দ্য ক্লাইমেট রিফিউজিজ? যে মানুষগুলোকে আমফানের সময়ে বলি, ইয়াসের সময়ে বলি, আয়ালার সময়তেই বলি। আয়ালাতে সরিয়ে নিতে পারিনি, কিন্তু আমফানে কিছুটা পেরেছিলাম, ইয়াসে অনেকটা পেরেছি। ফর ইনফরমেশন, রাইট টাইমে ইনফরমেশন দেওয়ার ফলেতে তারা রিফিউজি হয়নি। কিন্তু যদি ডিস্ট্রাকশনটা এই লেভেলের হয় যে টোটাল বে অফ বেঙ্গল হ্যাজ বিন স্ম্যাশড and all the islands persisting there have come down below the water level, so what will be the situation? That all the people who will survive the flood, they have to leave that place and find shelter in other places relatively which are comfortable. So all these people will not get their land, will not get their jobs, will not get their own society, but they will have the just survival. So climate has made them refugees. So that is climate refugee. So fleeing from the catastrophic weather, but they could not find safety and perished. But Noah survived, having heeded God's warning. এইটা আমরা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, একটা মাইথোলজিক্যাল কেউ বলতে পারেন, রিলিজিয়াস বলতে পারেন। আমি তো এর যতটুকু প্রমাণ পাই যে বিকজ মাউন্ট আরারাত ইন টার্কি, যেখানে তো নোয়াজ আর্কটা ল্যান্ড করেছিল বলে একটা হিন্টস দেওয়া ছিল, রিসেন্টলি ইন দ্য 1970s সায়েন্টিস্ট হ্যাভ came for one experiment and they experimented the rock of that area and calculated the time period, which is very much similar to the period called in Torah, I mean the period of Great Deluge. But this historical, mythological, etc., I mean the story, ফ্লাড স্টোরি, সারা পৃথিবীতে কম করে হলেও 5000-এর বেশি ফ্লাড স্টোরি আছে। তার মধ্যে আমি নোয়ার গল্পটাকে যদি ছেড়েও দিই, একটু আগে গিলগামেশ বললাম, আত্রাহাসিস বললাম, এই পূর্ব দিকে জাপান থেকে শুরু করে একেবারেই উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানদের গল্পতে যদি আমি চলে যাই, আমি অনেক তথ্য পরপর সাজিয়ে দেখেছি। একই গল্প আছে। অস্ট্রেলিয়ার আদিবাসীরাও বলছে যে পৃথিবীটা একদিন এই পুরোপুরি গোটা পৃথিবীটাই ডুবে গিয়েছিল। কিসে? ফ্লাডে। তাহলে গোটা পৃথিবীতে কি একই সময়তে একই পরিমাণের বৃষ্টি, একই পরিমাণের ঝঞ্ঝা, ওয়াজ ইট পসিবল? আমরা বলবো একটু বলে, আমি এইখানেতে জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে আমি রেখে দিলাম। এর উত্তরটা খোঁজার চেষ্টা করেছিলেন সার্বিয়ান ম্যাথমেটিশিয়ান, সারাটা জীবন যিনি এই ক্লাইমেট নিয়ে ম্যাথমেটিক্স করতে করতেই জীবনটা কাটিয়ে দিয়েছেন। যে কেন পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হয়, কেন 5-5বার আইস এজ এসেছিল, আমরা যে পিরিয়ডটাতে বাস করছি ইটস লাইক এ পেন্ডুলাম, একবার আইস এজ এসেছিল আর একবার আসবে, ঠিক তার মাঝখানেতে আমরা একটা ড্রাই বা ইন্টার গ্লেসিয়াল পিরিয়ডেতে বসবাস করছি। এই আইডিয়াটা, এবং আরো মানে ভেরি মার্ভেলাস যে মিলুটিন কিন্তু তার সঙ্গে বোঝাতে চেয়েছেন যে হিউম্যান ইভলিউশন, এই অতদিন ধরে 2 লক্ষ বছর আগেকার যদি হোমোস্যাপিয়েন্স এসে থাকেন, তাহলে 2 লক্ষ বছরে পৃথিবীটা কতবার বরফে ঢেকে গেছে, কিভাবে তারা সার্ভাইভ করেছেন, এবং সেই সার্ভাইভালে তাদের স্বভাব, চরিত্র, গঠন কি কি পরিবর্তন হয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। যে কারণে আমি এই ক্লাইমেট চেঞ্জ আর আমরা যেটা এখন আলোচনা করতে চাইছি যে সাইক্লনিক ফেনোমেনা, তাতে মিলুটিনের ভূমিকাটাকে বোধহয় আমরা অস্বীকার করতে পারছি না। কিন্তু সব থেকে দুর্ভাগ্য, ক্লাইমেটোলজি যে বইপত্রগুলো আমরা হাতের কাছে পাই, এমনকি একটু হায়ার র্যাঙ্কের বইপত্রের ক্ষেত্রেও মিলুটিন মিলাঙ্কোভিচ কিন্তু অনেকটা অনুপস্থিত। শুধু মিলাঙ্কোভিচ সাইক্লিসিটি এইটুকু বলার পরে আর বাকিটা নেই। সেই সাইক্লিসিটির 3টে জিনিসকে আমি একটু ধরেছি, একটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি, একটা অবলিকুইটি, আর একটা প্রিসিশন। আসছি পরে, ডায়াগ্রাম আছে। So differences in climates and temperatures around the world over time are based on the changes in Earth's orbit, axial rotation and axial tilt over time.
দেখি সেগুলো কি কি। এক্সেন্ট্রিসিটি হচ্ছে যে এখানে আর্থের যেটা অরবিট, আর্থকে যদি সানকে মাঝখানে রেখে দুদিকে আর্থের যে ছবি, সেখানে দেখা যাচ্ছে যে 1,00,000 বছর এর একটা স্কেলে এই অরবিটটা চেঞ্জ করে। এইটা বোধ হয় অন্তত জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের এবং এমনকি যারা হিস্ট্রিও পড়ছে তাদের জেনে রাখা দরকার আছে। 2 হচ্ছে অবলিকুইটি, দ্য টিল্ট অ্যাঙ্গেল অফ দ্য আর্থস অ্যাক্সিস। অদ্ভুত ভাবে একটু কেমন যেন মাথা ঘুরে যাওয়ার মতো মনে হচ্ছে যে ম্যাক্সিমাম টিল্ট এই 40,000 বছরের সাইক্লে আর্থের যে রোটেশন, এই রোটেশনের যে স্পিড, তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইত্যাদি ইত্যাদি সমস্ত হাজার হাজার তথ্য জোগাড় করে মিলুটিন সেই সময়তে 1958 সালে তিনি মারা গেছেন। এবং তখন হচ্ছে যে ওইসব জায়গাতে কম্পিউটার ভালোই কাজ করছে, কম্পিউটার সাইমুলেশন করে তিনি লক্ষ্য করলেন যে 40,000 বছর পর পর এই যে টিল্ট, তার ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হয় 24.5 ডিগ্রি, মিনিমাম হয় 22.5 ডিগ্রি, আর এখন আমরা যেটা শেখাই ছাত্রদের সেটা হচ্ছে 23.5 ডিগ্রি। ইট চেঞ্জেস উইথ আ সাইকেল অফ 40,000 ইয়ার। লাস্ট আছে প্রিসিশন, মানে direction of the Earth's axis is also changes over time. The Earth's oval like top একটা লাটিমের মতো যদি তাকে ঘোরানো হয়, তাহলে তার অ্যাক্সিসটার যে টিল্টিংটা সেটাও কিন্তু হবে 26,000 বছর পর পর। এই যে 23.5 ডিগ্রিটা একদিকে দেখতে পাচ্ছি, এর টোটালটা অন্যদিকেও 23.5 ডিগ্রি হবে, 23.5 ডিগ্রি থাকবে, কিন্তু একই দিকে ওরিয়েন্টেশনটা মিলুটিন, মিলাঙ্কোভিচ গাণিতিক প্রমাণ সহ বলছেন যে এটা ঘটেছে। সুতরাং এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তা দিয়ে তাহলে আগের যে 4,000 বছর আগে, 2,000 বছর আগে, 3,000 বছর আগে সমস্ত মাইথোলজি বলছে যে পৃথিবীতে এই রকমের একটা ব্যাপার ঘটেছিল এবং সেটা কিছুই নয়, সেটা সিভিয়ার সাইক্লোন। আমরা এরপর তাহলে আসতে পারি যে তাহলে তার মূল ব্যাপারটা কোথায়? মূল ব্যাপারটা হলো যে লাস্ট গ্লেশিয়াল ম্যাক্সিমাম সম্পর্কে অন্তত জিওগ্রাফি স্টুডেন্টদের ধারণা আছে, বেশি না 21,500 বছর আগে গোটা পৃথিবীটার বেশিরভাগটাই বরফে ঢেকে গিয়েছিল। এই যে বরফে ঢেকে যাওয়া আবার কমে যাওয়া, অর্থাৎ টেম্পারেচার ফ্লাকচুয়েশন, এর নানান কারণ। কলকারখানা তখন হয়নি, শিল্প বিপ্লবকে আমরা যেভাবে ব্যাখ্যা করে এসেছি, অর্থাৎ ইউরোপিয়ান ঐতিহাসিক রাজা করতে বলেছেন তাই করেছি, কিন্তু এখন এবারে বসে বুঝতে পারছি আর কি সবকিছু হারাবার পরে যে শিল্প বিপ্লব মানে যত রকমের, শুধু কলোনিয়ালিজম ইন পলিটিক্যাল ইকোনমিতে নয়, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে নয়, এমনকি সোশ্যাল স্ট্রাকচারেও, অর্থনীতিতেও যে সর্বনাশটা করে দিয়ে গেছে, হ্যাঁ, বাকি এই মানবকুল সারা জীবন বসে বসে তার হিসেব বোধহয় মেলাতে পারবে না। তো সুতরাং এই যে আগের ব্যাপারগুলো যেগুলো ঘটে গেছে তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেবার আমি চেষ্টা করলাম, যে 1,00,000 বছর পর পর এক্সেন্ট্রিসিটিও চেঞ্জ হয়। সুতরাং 1,00,000 বছর পর পর টেম্পারেচার অনেক কমে যাওয়া, আবার তার 1,00,000 বছর পরে অনেক বেড়ে যাওয়া। সুতরাং গোটা আর্থ তার এই যে ক্লাইমেটিক একটা শিফট, এটা হবেই। 40,000 বছরে যে অবলিকুইটি, তারও একটা ব্যাপার আছে, 26,000 বছরের সাইকেলটা। কিন্তু আমি এখানে একটা প্রশ্ন রাখলাম যে তাহলে আর্থের এই যে নানান রকমের ক্লাইমেটিক ফেনোমেনা, সাইক্লোন বলি বা সিভিয়ার সাইক্লোন বলি, তাহলে সেটা কি 1,00,000 বছর পর পর আসে? না। 40,000 বছর পর পর আসে? না। তবে কি 26,000 বছর পর পর আসে? তা তো নয়। আমরা এরপরই আর একটা ডেটা আমি রেখেছি, আমি দেখবো কিভাবে কিভাবে কত ফ্রিকুয়েন্টলি আগে পর পর অনেক দেরিতে দেরিতে এলেও এটা এমন ভাবে বেড়ে গেছে যে সেই সত্যটাই বোধহয় সত্য হতে চলেছে, আসছে বছর আবার হবে। যাই হোক, এটা কে বলছে? আমি নয়, এটা NOAA, আগের নোয়া, তিনি নবী ছিলেন, অর্থাৎ প্রফেট ছিলেন। কিন্তু এখনকার নোয়া সেটা হচ্ছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকার একটি সংস্থা। তাদের সব থেকে দামি উপগ্রহটি ছাড়া আছে আকাশে, আমি দেখাবো সেই উপগ্রহটাকেও। তার ওয়ার্নিং গুলো আমাদের এবারে মনে রাখা দরকার। বলা হচ্ছে যে গ্লেশিয়াল, ইন্টারগ্লেশিয়াল চেঞ্জ তো আছেই, এবং যাকে ভিত্তি করেই এই যে গ্রেট এক্সটিংশন এটা ঘটেছে। হ্যাঁ, ডায়নোসররা মারা গেছে উল্কাপাতে, ভাবলাম, বুঝলাম, কিন্তু সেই পরিস্থিতি তো একই রকমের নেই। সেখানে তো টেম্পারেচারের ফ্লাকচুয়েশনটি বড় কথা ছিল। যে LGM, last glacial maximum, the most recent glacial period peaked
21,500 years when ice sheets were at their greatest extent. তাহলে এই যে এক্সটেন্টের কথা বলছি, 21,500 বছর পরে আজকের যুগের আমরা মানুষেরা বাস করছি একটা বিশেষ জিওলজিক্যাল টাইমে। তার নাম দিয়েছি কি? তার নাম হচ্ছে হলোসিন। এখনকার কিছু সোশিওলজিস্ট অ্যান্ড ইকোনমিস্ট তারা আর একটা তথ্য রিসেন্টলি হাজির করেছেন যে গত 2000 বছরের আগের পর থেকে মানুষ যা কাণ্ড কারখানা করে চলেছে সেইটা বোধহয় একটা নতুন যুগ শুরু হওয়ার কথা, অ্যানথ্রোপোসিন বলছি। কারণ ডমিনেন্স অফ দ্য হোমো স্যাপিয়েন্স এতই বেশি যে সেখানে নেচার সাবঅর্ডিনেট, কালচার হচ্ছে যে প্রমিনেন্ট বা ডমিনেন্ট। এই ব্যাপারটা হওয়ার কারণেতেই হয়তো এই হলোসিন শেষের দিকে চলেছে, কিন্তু হলোসিনের শুরুতে এবং এখনো পর্যন্ত হলোসিনের শুরু যদি 12,000 বছর আগে হয় আর 21,500 বছর আগে যদি লাস্ট গ্লেশিয়াল ম্যাক্সিমাম শেষ হয়ে থাকে, এইবার প্রতিটি বুদ্ধিমান মানুষ যারা আমার সামনে বসে সবাই শুনছেন, এর জন্য কোনো সাবজেক্ট পড়ার দরকার নেই, যে ভাবুন তাহলে সেই যে বরফের গলন, এরপরে আর হচ্ছে যে আইস শিট তৈরি হয়নি, আইস শিট গুলোতে এই টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে দুর্দার করে গলতে শুরু করলো। নোয়ার ঘটনাটা কোথায় ঘটেছিল আমরা জানি, সেটা টার্কি, অর্থাৎ সেটা মেডিটেরিয়ান সি থেকে খুব বেশি দূরে কিন্তু নয়, খুবই কাছাকাছি। তাহলে ওই টোটাল এলাকাটা ইট ওয়াজ ফ্লাডেড বাই দ্য মেল্ট ওয়াটার ফ্রম আইস। গোটা পৃথিবীটাতেই তাহলে সেই সময় তার একটা মাত্রা যোগ হয়েছে। তাহলে জল গলে জায়গাতে দাঁড়ালে ইভাপোরেশন হবে, ইভাপোরেশন হলেই কন্ডেনসেশন হবে, কন্ডেনসেশন হলেই প্রেসিপিটেশন হবে, আর প্রেসিপিটেশন কন্ডেনসেশনের মাঝখানেতে যে উইন্ড ফ্লো, হায়ার স্পিডে উইন্ডের ফ্লো, সেটা তো থাকবেই। তাহলে 16 তলা পূর্ণ সব রকমেরই একই সঙ্গে সুপার সাইক্লোনের একটা ব্যাপার থেকে গেল, যা আমরা উড়িষ্যাতে দেখেছি। এরপরে আসি যে এই নোয়া সে কি বলল। আমরা দেখতে পাচ্ছি একটা স্যাটেলাইট এবং সে ডেটা নিচ্ছে কিন্তু আর একটা সুপার সাইক্লোনের, নোয়া স্যাটেলাইটের। এরও উচ্চারণ কিন্তু নোয়া। ইট ক্লেমস দ্যাট দ্য গ্রেডি অ্যান্ড সিনফুল ওয়েজ অফ হিউম্যান, সেই নোয়া প্রফেট আর এই নতুন নোয়া, দুজনের বক্তব্যটা কোথায় মিলছে সেটা দেখি। The sinful ways of humans are causing carbon dioxide to increase and temperature to rise to dangerous, unprecedented levels. The people of the earth were warned time and again that they needed to forsake their sins of emission and abandon their greedy use of fossil fuels or face a climate apocalypse. Moha biporjoy. So man-made temperature increases would cause severe storms, heavy rains, rising seas, and flooded lands, mass death, and tens of millions of climate refugees fleeing coastlines were predicted. সত্যি তাই তো। শুধু 24 পরগনাটার নলেজ আমরা একটু নিচ্ছি, কোথায় ফ্লোরিডা, কোথায় মেক্সিকো বে, কোথায় অস্ট্রেলিয়ান কোস্ট, সমস্ত দিকটাকে যদি একদিনে একসঙ্গে দেখতে চাই, প্রতি সময়েতেই কোথাও না কোথাও একটা এরকম একটা সিভিয়ার সাইক্লোন হচ্ছে। আর সেখানে ওই যে একেবারে জল ও স্থলের প্রান্তে বসবাসকারী গরিব প্রান্তিক মানুষগুলি, যাদের হয় জল কিংবা স্থল থেকে শুধু পেট বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, they will become the climate refugee because most of the areas will ultimately be drowned below the water because of the sea level rise. এইরকম একটা কত ঘটনা, টপ 10 ডেডলিয়েস্ট বে অফ বেঙ্গল সাইক্লোনের আমি একটু ডেটা দিয়ে ব্যাপারটাকে শুরু করব। সেকেন্ড লাইনে যেটা আছে 1737 সালের 7ই অক্টোবর, এই তথ্যটা যারা হুগলি কিংবা হাওড়া ডিস্ট্রিক্ট গেজেটিয়ার পড়বে, অ্যাটলিস্ট 1961 সেন্সাস হ্যান্ডবুকের ভলিউম ফার্স্টটা পড়বে, তাদের কাছে এই তথ্যটা যাবে। তারা দেখতে পাবে যে সেখানে অশোক মিত্র পরিষ্কারভাবে এইটার উপরে নতুন একটা হাইলাইট করেছেন, যে যাকে বলা যায় যে একটা নারকীয় বিপর্যয়। কি করে শুনবো না, এখন যেটা ডিহি ভুরসুট অথবা সলব, এই পর্যন্ত হুগলি বে থেকে চলে এসেছিল নৌকাগুলো জলের তোড়ে, এবং সেখানে স্থলভাগ থেকে তাদের ভেঙে যাওয়া বডিগুলো সবগুলো নিয়ে যাওয়া যায়নি। ইয়াস, ছোট ডিঙি নৌকোগুলো যারা উপকূলে এমনি পণ্য বওয়ার কাজ করত,
তাদেরগুলোকে কোনো কোনো অনেক বড় গাছের মগডাল থেকে নামাতে হয়েছিল। ইটস ট্রু। মারা গিয়েছিল কতজন? 3000। আমি বলবো যে দিস ডেটা ইজ ইনকারেক্ট। কত সাল? 1737। আর ভারতবর্ষে 1872 সালের আগে এইচ বিভারলি যখন শুরু করলেন সেন্সাস হ্যান্ডবুক তৈরি করা, তার আগে তো আমাদের কাছে তথ্যই ছিল না কোথায় কত লোক থাকে। সুতরাং ডেড বডি গুনে গুনে এটা করা হয়েছে, এটা তো বোধহয় ভাবাও যায় না। যে কারণে আমি 2 নম্বরটাকে আগে দিলাম, কেননা সিভিয়ারিটি অনুসারে 5 লক্ষ বেশি লোক মারা গিয়েছিল তৎকালীন বাংলাদেশ হয়নি তখনও, 1971-এ বাংলাদেশ হবে। সুতরাং পূর্ব পাকিস্তানে 1970 সালে নভেম্বরের 12 থেকে 13 তারিখের মধ্যে 2 দিন ধরে যে প্রলয় চলেছিল, 5 লক্ষ লোক মারা গিয়েছিল। কিন্তু 1737-এর সিভিয়ারিটি 1970-এর থেকে অনেক 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 বেশি। এরপর বাকিগুলো আমি আর গুনতে যাচ্ছি না, শুধু একটু এক চোখে দেখে নিলেই হবে। সেটা নভেম্বর 25, 1839, 1876, 1897। একটা শতকেই এই 10-20 বছর পর পর কি পরিস্থিতিটা হয়েছে এখানে। অর্থাৎ বে অফ বেঙ্গল কোনোদিনই সেফ ছিল না। এইখানে তো প্রশ্ন একটা থেকেই যায়, সেফ যে ছিল না, তার প্রাকৃতিক কারণ আছে, তার অ্যাটমসফেরিক কারণ আছে, কিন্তু সব থেকে যেটা হচ্ছে ঐতিহাসিক তথ্য আছে আমার হাতে, কিন্তু যেটা নেই সেটা হলো পরিকল্পনা। সেটা যদি থাকতো তাহলে বোধ হয় এই বসতিটা কোন লাইন বরাবর হবে আর কোথায় কোথায় কোস্টাল রেগুলেশন জোনকে আমরা অত্যন্ত ভালোভাবে অত্যন্ত দৃঢ়তার সাথে মেনটেন করব, আমার মনে হয় সেটা থাকতো। যাক, 1864-তেও হয়েছে, 1991-এ হয়েছে, 1935-এ হয়েছে, লোক কম মারা যায়নি। সব থেকে কম দিয়েছি আমি 60,000। তারপর দেখি যে এই আমাদের বে অফ বেঙ্গলের 3 দিকে যে 3টি জায়গা শুরু করছি আমরা, যদি বাঁ দিকে শুরু করি তাহলে অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা, তারপরে পশ্চিমবাংলা। এই 3টেই হচ্ছে 3টে স্টেট যারা জলের কাছে থাকে এবং হচ্ছে যে ঝাপটা, ঝড়ের ঝাপটা প্রতি বছর, এমনকি কখনো কখনো বছরে 2-3 বারও সহ্য করতে বাধ্য হয়েছে। আমি এখানে বেশি কিছু বলবো না, আমি খালি 3টি জিনিসের দিকে একটু হাইলাইট করব। 1 নম্বর ডেটাতে 7 থেকে 12 অক্টোবর সেই 1737-এর কথা বলছি, সেটা ছিল সুপার সাইক্লোন। উড়িষ্যাতে অরিজিনেট করলেও বে অফ বেঙ্গলে ঢুকে তছনছ করেছিল। তারপরে ভেরি সিভিয়ার করতে করতে 22শে সেপ্টেম্বর 1885, তাহলে 1737 থেকে 1885, 100 বছর কিন্তু পেরিয়ে গেলাম। তখনও আবার আর একটা সুপার সাইক্লোন, বেশ 100 বছরের বেশি হয়ে গেল সুপার সাইক্লোন। তারপরে আবার ভেরি সিভিয়ার থেকে থেকে আবার 1977 সালে, আবার মনে করি 1885 আর 1977, প্রায় 100 বছরই ধরছি আমি, সেটা আবার আর একটা সুপার সাইক্লোন। আমি ডেটাগুলো এই কারণেই দিয়েছি, কোথায় কি হয়েছে এটা দেবার আমার কোনো ইচ্ছে নেই, আমি টাইম পিরিয়ডটা ধরতে চাইছি যে বাড়ছে নাকি কমছে। তাহলে নভেম্বর 1977-এ দেখছি সুপার সাইক্লোন, তারপর মাত্র 13 বছর পর আবার সুপার সাইক্লোন, 96 বাদ দিয়ে 99, মাত্র 9 বছর পর আবার সুপার সাইক্লোন। অর্থাৎ যথেষ্ট দুশ্চিন্তার বিষয় আছে এবং সব কটাই এই বে অফ বেঙ্গল 24 পরগনাকে এফেক্ট করেছে। এরপর আমি ওই আলোচনা থেকে একটু শিফট করে আসছি যে আমার প্ল্যানেট আর্থ, যার বয়স 4.54 বিলিয়ন ইয়ার্স, সেখানে এবারে যখনই আমি কোনো কোস্টাল এলাকায় কোনো জনগোষ্ঠীর এই ক্ষতির ব্যাপারটা হিসেব করব, অদ্ভুত একটা ব্যাপার আছে। অল দ্য ইনঅ্যাক্সেসিবল, ইনফার্টাইল and unproductive lands are occupied by the poorer people throughout the world. এবং আরো অদ্ভুত ব্যাপার হলো যে যেখানেই মানে আনপ্রোডাক্টিভ বলতে পারো, রিস্কি, ঝড়ের রিস্ক আছে, ভূমিকম্পের রিস্ক আছে, মানে ধস নামার রিস্ক আছে, সেই রিস্কি জোনগুলো আর অকুপাইড বাই দ্য পুয়ার আর মার্জিনাল পিপল, যাতে সরে যাওয়ার কপাল নেই, সরে যাওয়ার জায়গা নেই। আছে কোথায় তারা? বায়োস্ফিয়ারে। সেই বায়োস্ফিয়ারটা আসলে লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, এই 3টের সংযোগস্থলে থাকলেও সব দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। কোস্টাল বেল্টগুলো দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, অ্যাটমসফেরিক আবার হাইড্রোস্ফেরিক। আবার দুটো একসঙ্গে কম্বাইন্ড হলে তাহলে তো সে সুগ্রীব দোষত্ব হয়েই গেল, এবং সেটাই হয়ে থাকে এই
সুপার সাইক্লোনের ক্ষেত্রে। পৃথিবীতে লাইফ এসেছে 3.5 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 1 বিলিয়ন পরে এসেছে, বা আর্থের যা বয়স সেই 1 বিলিয়ন, সেই ভাঙা গড়ার খেলা চলেছে, চরম একটা অস্থির মুহূর্ত। তখন তো ঝড় ঝঞ্ঝা ছিলই, থাকবেই, তখন পৃথিবীটা ঠান্ডাই হয়নি, তার কোনো স্থিরতাই ছিল না। যাকে এর অনেক পরে, মাত্র 2 লক্ষ বছর আগে এলো হোমোস্যাপিয়েন্স। এই হোমোস্যাপিয়েন্স 2 লক্ষ বছর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরেতে আবার একটু ফিরে গেলাম সেই যে হলোসিন, 12,000 বছর আগে যে যুগে শুরু হলো, কেউ বলেন 10, কেউ বলেন 12। এই 12,000 বছরের ইতিহাস থেকে আজকে পর্যন্ত আসতে দেখা গেল ওই যে যেমন সুপার সাইক্লোন আমরা বলছি যে তার টাইম পিরিয়ডটা কমতে কমতে আসছে, 150 বছর, 100 বছর, তারপর দেখা গেল যে 15 বছর, 13 বছর, 9 বছর, আরো বাড়তে বাড়তে চলে যায়, হয়তো 5 বছর হয়ে যাবে এরপর। কারণটা কোথায়? কারণটা হচ্ছে যে 12,000 বছরে এই হোমোস্যাপিয়েন্সদের কাণ্ড কারখানা, সে নেচারাল জিনিসটাকে কোয়াসি নেচারালে ট্রান্সফার করতে পেরেছে। যে হচ্ছে যে অ্যারোসলস বলি, বা মানে এক্সস্ট, বিভিন্ন রকমের পার্টিকুলেট ম্যাটার, বিশেষ করে ফসিল ফুয়েল থেকে যেগুলো আসছে। তো সুতরাং এই যে অ্যাডিশন অফ দি পলিউটেন্ট ম্যাটেরিয়ালস ইনটু দ্য অ্যাটমসফিয়ার, সে যত বেশি দিন কমফর্টের দিকে চেয়েছে, তত বেশি সে মেশিন তৈরি করেছে। আর যত মেশিন তৈরি করেছে, তত বেশি মানুষ বেকার হয়েছে। আর যত মানুষ বেকার হয়েছে, তত দারিদ্র্য বেড়েছে। যত দারিদ্র্য বেড়েছে, তত ওই বসবাসের জায়গা সংকুলন হয়নি, তারা ওই ইনঅ্যাক্সেসিবল জায়গার দিকে চলে যেতে বাধ্য হয়েছে। এটাও একটা অদ্ভুত রকমের কোয়াসি ন্যাচারাল ডেটা। এটা নিয়ে কাজ করার প্রচুর সুযোগ আছে। ইয়াং জেনারেশন, তোমরা যারা বসে শুনছো, আমি তোমাদের কাছে রাখলাম এই ব্যাপারটা কিন্তু একটা ভালো ফিল্ড আছে যা দিয়ে কাজ করা যায়। আসি আমরা তাহলে এবারে ছোট্ট করে চলে এলাম সাইক্লোন কাকে বলে। এগুলো ক্লাস 8 থেকে পড়ানো হয় একদম মাস্টার্স ডিগ্রি লেভেল পর্যন্ত। আমি মনে করি না যে এই ব্যাপারগুলোকে নিয়ে হাইলাইট করা এই শিক্ষিত মানুষদের কাছে খুব দরকার আছে। খালি দুটো জিনিস বলবো, যে ইনওয়ার্ড এয়ার সাইক্লোন কাকে বলবো, যে র্যাপিড ইনওয়ার্ড এয়ার সার্কুলেশন অ্যারাউন্ড এ লো প্রেশার। এটা হচ্ছে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে, আর সাদার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজ কাজ করে। তার কারণটাই হলো যে করিওলিস ফোর্স। এই করিওলিস ফোর্সের ব্যাপারটা একটুখানি অনেকের কাছে হয়তো একটু হেজি থাকতে পারে, কিন্তু আদৌ কঠিন কিছু না। এটা ইকুয়েটরের সব থেকে কম। তার কারণ হলো ইকুয়েটরের সেন্ট্রিফিউগাল ফোর্সটা অনেক বেশি, এবং দ্য ডিস্টেন্স ফ্রম দ্য কোর সেটা অনেকটা বেশি। তাহলে যত যত হচ্ছে পোলের দিকে যাব, তত বেশি পরিমাণের রোটেশনের রেটটা কমে যাচ্ছে, অর্থাৎ অ্যাট্রাকটিভ পাওয়ারটা বেশি থাকছে, অতএব সে নিজের দিকে টেনে নিচ্ছে। তাই সেটা উত্তর গোলার্ধে তাকে বাম দিকে টানে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে টানে। সুতরাং এটাকে নিয়ে না আমার মনে হয় না যে আর এত বেশি বলতে যাওয়া দরকার আছে। এই যে সাইক্লস, কয়েলপস, নাইট্রেনে ছেলে মানুষের মধ্যে আমি যাচ্ছি না। তাহলে ট্রপিক্যাল সাইক্লোন এর ভিওলেন্ট হলো ভিওলেন্ট স্টর্ম, ভিওলেন্ট উইন্ড, ভেরি হেভি রেনফল, স্টর্ম সার্জ, এই হচ্ছে তার বৈশিষ্ট্য। ইট ইজ মোস্ট ডিভাস্টেটিং ন্যাচারাল ক্যালামাইটিস। আমি এখন বলবো যে অনেকটাই সেটা বোধ হয় কোয়াসি ন্যাচারাল দিকে যাচ্ছে, আমরা তাকে একটু যেতে রাস্তা করে দিয়েছি, আবাহন করেছি। তো যাই হোক, ট্রপিক্যাল সাইক্লোন অরিজিনেট বাই ওভার ওয়ার্ম ট্রপিক্যাল ওশেনস। কি কি থাকতে হবে তাতে? মোটামুটি ভাবে সি সারফেসের টেম্পারেচার 27 ডিগ্রির কাছাকাছি থাকবে, করিওলিস ফোর্সের তার একটা উপস্থিতি থাকবে, আর ভার্টিক্যাল উইন্ড স্পিডের ভেরিয়েশনটা কম থাকতে হবে। একটু আগে থেকে একটা উইক লো প্রেশার তৈরি হয়ে থাকলে ভালো হয়, লো লেভেল সাইক্লোনিক সার্কুলেশন থাকবে, আর আপার ডাইভারজেন্স অ্যাবাভ দ্য সি লেভেল সিস্টেম এইটা থাকবে। এই থেকে ভিত্তি করে আমরা ট্রপিক্যাল সাইক্লোনকে 4টে টাইপে ভাগ করেছি, এটা আমাদের জানা আছে। আবারও বলছি, এটা স্কুল লেভেলের ব্যাপারটা একটু আগে ছুঁয়ে যেতে হচ্ছে। যে ট্রপিক্যাল ডিপ্রেশন, যার হচ্ছে যে উইন্ড স্পিড 38 মাইল পার আওয়ার, তার থেকে যদি বেশি হয় ট্রপিক্যাল স্টর্ম বলবো, যার উইন্ড স্পিড 39 থেকে 73 মাইল পার আওয়ার হবে। তার থেকে আর একটু সিভিয়ার, তাকে হারিকেন বলবো, এবং তার উইন্ড স্পিড মোটামুটি ভাবে গ্রেটার দেন 74 মাইল পার আওয়ার হবে। 73 ওখানে বলেছি, অর্থাৎ আর একটু বেশি হয়ে গেল। আর মেজর হারিকেন বলছে, হারিকেনের আর একটা দিক, এবং সেখানে যে 4টে ছবি দেওয়া আছে,
এই ছবিতে যেহেতু 38 মাইল পার আওয়ারের কম, তাই সেটা অনেকটা ডিস্টর্টেড মনে হচ্ছে, ততটা যেন হোয়ারলিং যেটাকে আমরা বলি স্পাইরাল ব্যাপারটা হয়নি। কিন্তু যত স্পিড বেড়েছে সেটা হোয়ারলটাও বেড়েছে, আর তার সাথে সাথে বললাম যে স্পাইরাল শেপটাও তাড়াতাড়ি চলে এসেছে। তো সুতরাং এই গ্রেটার দেন 100 মাইল পার আওয়ার যদি হয়ে থাকে তাকে মেজর হারিকেন বলবো। তবে এর আবার ক্যাটাগরি আছে, স্যাফির সিমসন, এরা দুজন, একজন হচ্ছে যে ম্যাথমেটিক্সের লোক, এরা একটা স্কেল তৈরি করেছেন ডিজাস্টারটাকে নিয়ে কি কি উইন্ড স্পিডের ভিত্তিতে, এটা আমরা এখানে দিলাম, আরো ক্লিয়ার করে দিলাম। তাহলে যে উইন্ড স্পিড 74 থেকে 95 হলে ক্যাটাগরি 1, তার ড্যামেজ করবার ক্ষমতা ল্যান্ডফলে কম, মিনিমাল। স্টর্ম সার্জ কত হবে? 4 থেকে 5 ফুটের বেশি না। এবারে ক্যাটাগরি 2 যেটাকে আমরা বলছি সিভিয়ার সাইক্লোনে, তার উইন্ড স্পিড 96 থেকে 110 কিলোমিটার মাইল পার আওয়ার হবে, ড্যামেজ করবার ক্ষমতা মডারেট, যথেষ্ট। আর স্টর্ম সার্জ কত হবে? সমুদ্রের ঢেউ, সেটা হচ্ছে 6 থেকে 8 ফিট। ক্যাটাগরি 3 উইন্ড স্পিড 111 পেরিয়ে যাবে 130 পর্যন্ত, ড্যামেজ এক্সটেন্সিভ ড্যামেজ করবে ল্যান্ডফলে। আর স্টর্ম সার্জ কত হবে? 9 থেকে 12 ফিট। ক্যাটাগরি 4 উইন্ড স্পিড 131 থেকে 155। ইয়াসের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি, অন্তত বে অফ বেঙ্গলেতে তাই ছিল, ওড়িশাতে আরেকটু বেশি ছিল, সেটাকে আমরা বলছি এক্সট্রিম। তার স্টর্ম সার্জ কত? 13 থেকে 18 ফুট। নাম্বার 5 ক্যাটাগরি, এরপরে আর নেই, কারণ তারপরে সেটা যা যতটা ক্যাটাস্ট্রফিক, তারপরে আর ড্যামেজের নতুন কোনো স্কেল থাকতে পারে না, কিছুই থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং উইন্ড স্পিড মোর দ্যান 155 কিলোমিটার, ইট ইজ ক্যাটাস্ট্রফিক ড্যামেজ ল্যান্ডফল। স্টর্ম সার্জ 19 ফিটেরও বেশি, 30 ফিট পর্যন্ত যেতে পারে, একটা 3 তলা বাড়ি তার কাছে কিছুই না। তাহলে ডিস্ট্রিবিউশন অফ ট্রপিক্যাল সাইক্লোন, এটা থাকে 10 থেকে 30 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ ইকুয়েটরে। আইটিসি যে এলাকাতে লো প্রেশার থাকার কারণে কিছু থাকে, আর কোন ট্রপিক্যাল সাইক্লোন ডু নট অকার অ্যাট ইকুয়েটর বিকজ অফ দি করিয়ালিস এফেক্ট, এটা আমরা বলে এসেছি একটু আগে। এবারে বিভিন্ন দেশে তার নাম আছে, আমরা তাকে চায়না শীতে টাইফুন বলছি, ওয়েস্ট ইন্ডিয়ানে হারিকেন বলছি, গিনিল্যান্ড ওয়েস্ট আফ্রিকা থেকে টর্নেডো বলছি, কিন্তু টর্নেডো এখন সব জায়গাতেই হচ্ছে, আমাদের এখানে হলো টর্নেডোই বলছি। উইলি উইলি বলছি নর্থ ওয়েস্ট অস্ট্রেলিয়াতে। আর ট্রপিক্যাল সাইক্লোন কিন্তু আমাদের নিজেদের টার্মিনোলজি জানি, আজকে আমরা আলোচনা করছি, এটা ইন্ডিয়ান ওশানের ফেনোমেনা। এবারে দেখি এরা গোটা ওয়ার্ল্ডে কোথায় কোথায় কিভাবে আছে। এই ম্যাপটা দেখলেই বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে যে সাউদার্ন হেমিস্ফিয়ারে ইন্ডিয়ান ওশান আছে আর প্যাসিফিক ওশান আছে। তো এই প্যাসিফিক ওশানে দেখো অনেক শান্ত, নর্থ প্যাসিফিকে মানে নর্থ ইস্ট প্যাসিফিকে একটু বেশি টাইফুন আছে, এপ্রিল জানুয়ারিতে হয়। ট্রপিক্যাল সাইক্লোনটা এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে হয়, এই তো মে মাসে যেটা হয়ে গেল, ইন্ডিয়ার কাছে সেটা দেখানোই আছে। হারিকেন জুন থেকে নভেম্বরের মধ্যে হয়, ফ্লোরিডা এলাকাটাতে বেশি করে। আবার হচ্ছে হারিকেন মে থেকে নভেম্বরের মধ্যে হতে পারে, যেটা হচ্ছে জাপানের দিকে। তো সুতরাং এইটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন, আমরা জাস্ট খালি ম্যাপটাকে দেখলাম। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই একটা ব্যাপার আছে যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, তারা আমাদের কাছে একটা খবর হলো যে বিভিন্ন দেশকে স্বাধীনতা দিয়েছে, একটা ভালো জায়গাতে মিটিং করে বসে যে আপনারা কতগুলো নাম জমা দিন, আমরা সেইগুলোকে বেছে বেছে নেব, এক একটা সাইক্লোন যখন আসবে আমরা তার এক একটা নাম দিয়ে দেবো। কি এটা মনে হচ্ছে না, এরকম মনে হচ্ছে না নাকি যখন আমরা কসমিক এতে বা ইউনিভার্সের ক্ষেত্রে কোন স্টার ইত্যাদি করি, তখন কিন্তু তার একটা নাম বাদ দিয়ে করি আমরা, কারণ সেখানে অত বেশি মার্কিংটা হয় না। এখানেও একটা যৌথ পরিবারে ওই বড় মেজো সেজো, তারপরে তিনা ছোট, আর মাঝখানটাতে ওই ব্যাপারটা রিলেশনের ব্যাপারটা গুলিয়ে ফেলা হয় কে কোনটা। সব থেকে ভালো পদ্ধতি ওই কারণে হলো নামকরণ, নাম দিয়ে দাও, যতজনই থাক না কেন তার নাম্বারের দরকার নেই, তাকে চেনারও দরকার নেই, সুতরাং তাকে নাম দিয়ে দিলেই ভালো হবে। দিস ইজ দ্য সাইকোলজি অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে, বিকজ বাড়ছে দ্য ইনক্রিজিং নাম্বার অফ দিস ড্যামেজ, হয়তো বছরে 3 বারও হতে পারে, তো কতবার নাম্বারিং করা যাবে? অতএব একটা নাম সকলে মিলে দিতে পারলে আমরা সে নাম ধরে চিহ্নিত করতে পারবো। তাহলে এই ট্রপিক্যাল সাইক্লোন তার এই একটা স্ট্রাকচার আমরা করতে পারি। একদম তলার দিকে দেখলে ওয়ার্ম ময়েস্ট এয়ার মুভস ওভার দ্য ওশান। 2 নম্বর স্টেজে ওয়াটার ভেপার রাইজেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার।
3 নম্বর স্টেজে as the water vapor rises it cools and condenses into liquid droplets. 4 নম্বর স্টেজে condenses and releases heat into the atmosphere making the air lighter. 5 নম্বরে the warmed air continues to rise with moist air from the ocean taking its place creating more wind. বাকিটাকে আবার আলোচনা করার দরকার নেই। ওইটাকে গ্রাফিক্যালি দেখাতে হলে কি হবে সেটাই এখানেতে দেখানো আছে। মাঝখানে খালি বলা আছে যে একটা এল, একটা লো প্রেশার বা ডিপ্রেশন একটা তৈরি হয়েছে, কিন্তু আই অফ দ্য সাইক্লোন দেখানো আছে মাঝখানটা কিছু হচ্ছে না। এয়ার সার্কুলেশনটা রেড অ্যান্ড ব্লু লাইনে দেখানো আছে, তলার গুলো রেড উপরের দিকে ব্লু, অর্থাৎ যেখানে এইভাবে যাচ্ছে, হ্যাঁ, নিয়ার সারফেস কনভার্জেন্স ইত্যাদি ইত্যাদি। মাঝখানটা ফাঁকা থাকলো, দুদিকে এই হোয়ারলিং উইংটা, সেখানে এই যে উপরের ডায়াগ্রামটাতে পরিষ্কার করে দেখানো আছে কিভাবে কনভেক্টিভ ওয়েতে সেটা ঘুরছে, এবং তলার দিকে যদি তার সিভিয়ার হয় তাহলে সামনে যা পাবে তাকে কিন্তু সে ড্যামেজ করবে। এখানে আমরা একটা ভিডিও দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি, এটা আমাকে বলতে হবে না, যে এটা হচ্ছে যে এই যে অরিজিন প্রথম যখন সেটা তৈরি হলো, তারপর ম্যাচিউর স্টেজে যে পরিষ্কার স্পাইরালটা বোঝা গেল, ডিসিপেশন এই যে ছড়িয়ে চলে গেল, অর্থাৎ তখন সে উইক হয়ে গেছে। বারবার বলে না যে ল্যান্ডফলের পর সে তার শক্তি হারিয়েছে, অর্থাৎ তার নতুন করে সে ময়েশ্চার নিতে পারছে না, নতুন করে টেম্পারেচার নিতে পারছে না, বিকজ ইট হ্যাজ এন্টার্ড ইনটু দ্য ল্যান্ড এরিয়া। ওগুলো পাবে কোথায়? অতএব ইট ইজ বিকামিং উইক টু উইক টু উইক। তো এইভাবে একটা সাইক্লোনের স্ট্রাকচারটা যাদের দেখার একটু ইন্টারেস্ট, আই অফ দ্য সাইক্লোন তৈরি হচ্ছে, এবং এইভাবে কন্ডিশনস ফর দ্য সাইক্লোন একটু আগে বুঝিয়েছে যে কি কি থাকলে সেটা হবে। সেখানে ওই ডায়াগ্রামটা দেওয়া আছে, লার্জ স্টিল ওয়ার্ম ওশেন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আমার মনে হয় এটাকে নিয়ে আমি আর সময় নষ্ট করব না, এটা ভিডিওতে বহু জায়গায় পাওয়া যায়, এতে আমার কারিকুরি আমার কৃতিত্ব কিচ্ছু নেই, আমি বরং পরেরটায় আসি। তো তাহলে ফরমেশনে ইনিশিয়াল ডেভেলপমেন্ট স্টেজ 3 থেকে ভাগ করলাম আমরা, একটু আগে দেখে এলাম ম্যাচিউর স্টেজ আর মোটিসিবল ডিকে, মানে শেষ পর্যন্ত সেটা ডিকেড হয়ে যায়। এটা যদি স্ট্রাকচারে আমরা ক্রস প্রোফাইল করি, এই যে কাম এরিয়া যেটা দেখানো আছে বাঁ দিকে, ওইটাকে আমরা আই অফ দ্য সাইক্লোন হিসেবে ক্রস সেকশনে দেখিয়েছি, এবং এটা রেইন ব্যান্ডস ইত্যাদিগুলো এক ঝলক আমি দেখিয়ে দিলাম। আমি আবারও বলছি, দিস লেকচার ইজ নট টু টিচ দ্য স্ট্রাকচার অফ সাইক্লোন বাট ইমপ্লিকেশনস অফ দি সাইক্লোন। সুতরাং এটা একবার দেখিয়ে দেওয়া দরকার আছে, ফিজিক্যাল দিকটা দেখতে পারলে ভালো হয়, কোন জায়গাটা ডিস্ট্রাকটিভ বেশি, সব থেকে বাইরে ভেরি ডিস্ট্রাকটিভ হচ্ছে যে কামের ঠিক পরের দিক, তারপরে যত দূরে ছড়িয়ে যাচ্ছে বাতাসটা তত বেশি সেটা ছড়িয়ে যাচ্ছে বলেই তার ডিস্ট্রাকশনের ক্ষমতাটা কমে আসছে। কিন্তু যেখানে কাম ঠিক তারপরেই যে কোরটা রয়েছে চারদিকের, এটা ভেরি ভেরি ডিস্ট্রাকটিভ, এটা যার উপর দিয়ে যায় একেবারে শেষ করে দিয়ে যায়। তাহলে এফেক্টস অফ সাইক্লোন কি বলছে, যে মোটামুটি ভাবে বছরে 1.9 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড মারা যায়। আবারও বলছি যে এইখানটাতেই একটা আপত্তি রাখা দরকার, পিপল মারা যাওয়াটাই বোধহয় একটা ডেটা হতে পারে না। ডেটা হতে পারে যে এই পিপলরা যে ইকোসিস্টেমে ছিল, তাদের যে লাইভলিহুড ছিল সেটা আছে না নেই, এর উত্তরটা বেশিরভাগ জায়গাতে দেওয়া হয় না, কিন্তু উত্তরটা হবে যে দ্য ড্যামেজ ইজ মোর টু দ্য ইকোসিস্টেম দ্যান দ্য পিপল। অন্য তারা তো মারা যাচ্ছেই, জীবন শেষ হলো, কিন্তু তারপরে নতুন জীবন যেখানে আবার হয়তো ভরসা করে অবলম্বন করে দাঁড়াবে, সেই পরিস্থিতিটাই তো শেষ করে দেয়। সুতরাং এইটা আরো অনেক বড় ড্যামেজ। কেননা শুধু পিপল নয়, ওই ইকোসিস্টেমে ছিল হয়তো 1.9 মিলিয়ন নয়, তাকে 5 দিয়ে গুণ করলে হয়তো অন্য ক্রিয়েচার্সরা ছিল, অ্যানিম্যাল ছিল, সুইমিং অ্যানিম্যাল ছিল, ভেজিটেশন ছিল, ইনসেক্টস ছিল, যারা প্রত্যেকেই নিজস্ব অধিকার ছিল সেখানে বেঁচে থাকার। আমরা তাদের ডেটাটা তো পাচ্ছি না, পাচ্ছি শুধু হিউম্যান পপুলেশন একটা। তো যাকে এস্টিমেটেড দ্যাট 10,000 পিপল পার ইয়ার পেরিশ ডিউ টু ট্রপিক্যাল সাইক্লোন। এই যে 1970 সালে একটু আগে দেখিয়ে এলাম, যেটা তৎকালীন পূর্ব পাকিস্তান, পরের বছর বাংলাদেশ হবে 1971-এ, সেখানে 3 লক্ষ থেকে 5 লক্ষ জীবন যে গিয়েছিল, এই ডেটা আমি আগে দেখিয়ে দিয়ে এসেছি। এবং সেটা আর একটা ঘোষণা আছে, 1970 সাল থেকে 2000 সাল পর্যন্ত কি সিভিয়ার স্টর্ম, যেটা হচ্ছে যে ট্রপিক্যাল সাইক্লোন নার্গিস ইত্যাদি কতগুলো নাম দেওয়া আছে, এবং কত মানুষ মারা গিয়েছিল। আবারও বললাম, সমস্যাটা হলো যে পশু পাখি ইকোসিস্টেমে কি ক্ষতি হয় সেই ডেটাটা আমাদের কাছে থাকে না, কিন্তু দরকার। ওই স্কেলটাকে ফিট করতে হবে যে কোন ডিজাস্টারটা হয়ে যায়, কেন নট অনলি হিউম্যান বিং, অবশ্যই হিউম্যান বিং কাউন্ট হবে, কিন্তু তার সঙ্গে বাকি প্রাণীরা কাউন্ট হবে না কেন। ডেথ মানে ডিজাস্টার ইন এশিয়া, এখানে ইয়েলোটাতে যে স্টর্ম সাইক্লোন বাঁদিকেরটা দেখা যেতে পারে, যে সব থেকে বেশি
ডেথ কিসে হচ্ছে? স্টর্ম সাইক্লোনে। আবার টোটাল নাম্বার অফ ডিজাস্টার ইন এশিয়া যদি ধরি, সব থেকে বেশি ডিজাস্টার কোন থেকে আসছে? স্টর্ম সাইক্লোনে। ইন্ডিয়া ক্ষেত্রে একটা আমরা এবার একটু দেখবো যে তার যে সাইক্লোন করিডর, এটা খুব ইন্টারেস্টিং। কিছুদিন আগে যেটা হলো তাউথ বা তাওখত, যাই না যে উচ্চারণটা আমি করব না, গুজরাটে হলো, সেইটা ব্লু শেডে দেখানো আছে, এটা একটা করিডর, যদিও খুবই কম হয়ে থাকে। নিচের দিকে ভারতবর্ষের দক্ষিণ দিকে যে কেরালা অঞ্চল, এই কেরালা অঞ্চলটা টোটালটাই ব্লু দেখানো আছে। তার কারণ দিস টিপ যেহেতু এর শেপটা এই রকমের ক্রমশ শুরু হয়ে যাচ্ছে, সুতরাং অ্যারাবিয়ান সি থেকে বে অফ বেঙ্গলেতে, হ্যাঁ, এটাকে পাস করতে যখন তখন এটা যেন সে ছেলে খেলার ব্যাপার, ওদিক থেকে এদিক থেকে পাস করতেই পারে, তাই এটা একটা গ্রেট করিডর। তারপর দেখাচ্ছি অন্ধ্রপ্রদেশে অনেক দূর পর্যন্ত মহানদীর কৃষ্ণা কাবেরী ইত্যাদি ধরে ওটা চলে যাচ্ছে অনেক ভেতরের দিকে। তারপরে আসছে টোটাল উড়িষ্যা কোস্ট ধরে ধরে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ পর্যন্ত চলে যাচ্ছে। টোটাল ব্লু এরিয়াটাই হচ্ছে যে একটা ডিজাস্টার প্রোন এরিয়া, যেটাকে আমরা বলছি সাইক্লোন করিডর। 76% প্রোন টু সাইক্লোন অ্যান্ড সুনামিস, যেহেতু এটা সমুদ্রের ধারে। ইটস হরিবল। তারপর হচ্ছে যে এই পরিস্থিতিগুলোর দিকে আমি আর ওগুলো যাচ্ছি না। সাইক্লোন ফিউচারে হতে পারে ওয়ার্মার সি টেম্পারেচার থাকলে 10% মিন, দে হ্যাভ 10 to 15% মোর প্রেসিপিটেশন বাড়বে, রাইজ ইন সি লেভেল বাড়বে। কিন্তু এই তাত্ত্বিক ব্যাপারটাকে না রেখে এরপর আমি একটু আসি, আমাদের নিজেদের একটা রিসার্চ আইটেম ছিল, সেইটাকে কি হয়েছে আমরা হাতে কলমে দেখি। যেটা বললাম একটু আগে যে আমার একটা স্কলার এই রিসার্চটা করেছে, এবং ডেটাটা হচ্ছে আমি নিজে দাঁড়িয়ে থেকে নিজে থেকে সেখানে একসঙ্গে নিয়েছি, একসঙ্গে কাজ করেছি। তার আগে বলে দিই একটা, যে কোস্টাল অ্যান্ড এস্চুরাইন ইকোসিস্টেম গুলো ফ্র্যাজাইল। এরা সুনামিতে নিশ্চিহ্ন হয়ে যায়, এরা সাইক্লোনে নিশ্চিহ্ন হয়ে যায়। আবার এরা কোথায় লোকেটেড? দে আর লোকেটেড অন দ্য মার্জিন বিটুইন ল্যান্ড অ্যান্ড দ্য সি, যে কারণে ওই ল্যান্ড এরিয়াতে যে রিভার গুলো বয়ে আসে, উত্তরবঙ্গের ফ্লাড হলে 24 পরগনা ডোবে, পুরুলিয়ায় ফ্লাড হলে হুগলি ডোবে, হুগলি নদীতেও ডোবে। সুতরাং কতটা অসুবিধের, যে জল না হলে অসুবিধে, জল হলেও অসুবিধে, সব দিক থেকে এটাকে আমি বলছি যে ফ্র্যাজাইল ইকোসিস্টেম। তো যে কোনো ইকোসিস্টেম তিনটে সাব সিস্টেম নিয়ে তৈরি। একটা হচ্ছে প্ল্যান্ট সিস্টেম, অন্যদিকে অ্যানিম্যাল সিস্টেম, আর এই দুটোই ডিপেন্ড করে নিউট্রিয়েন্ট সিস্টেমের উপরে। যদি তার টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম হয়, তো স্থলভাগের হয়, তাহলে সয়েল হচ্ছে নিউট্রিয়েন্ট সিস্টেম। আর যদি তা অ্যাকোয়াটিক হয়, তাহলে সেটা হচ্ছে যে ওয়াটার হলো তার নিউট্রিয়েন্ট সিস্টেম। মজার ব্যাপার হলো যে বে অফ বেঙ্গলের বিশেষ করে আমরা যে ইকোসিস্টেমের কথা বলছি, ইট ইজ এস্চুয়ারাইন ইকোসিস্টেম। এখানে বাঘে কাঁকড়া খায়, খেতে বাধ্য হয়, তার কারণই হচ্ছে যে দ্য ওভারল্যাপিং বিটুইন দ্য অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অ্যান্ড দ্য ল্যান্ড ইকোসিস্টেম, দুটোই আছে। একটা ক্ষতিগ্রস্ত হলে আর একটা হবে, দুটোই অত্যন্ত ন্যারো ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে আছে। সেখানে কি ঘটলো না, এখানে আমাদের ডেটা বলছে যে মৌসুমী আইল্যান্ড থেকে শুরু করে আমরা 6টা ব্লককে ইন্টেন্সলি সার্ভে করেছি 3 বছর ধরে। শুধু সেই ওখানে সার্ভে করা নয়, আর এই যে 1948 থেকে 2014, এমনকি আমাদের পরে 2017 যোগ করেছি আমরা, এই এত বছরের একটা ডেটা আমরা অ্যানালিসিস করেছি অনেক সময় দিয়ে, অনেকভাবে, অনেক ক্যালকুলেশন মেথডের ভেতর দিয়ে গিয়ে। তাতে কি পেয়েছি না, সি লেভেল রাইজ ইন দ্যাট এরিয়া started abruptly since 19th century. ওই যে বললাম, century at a rate of 1.7 millimeter per year, 1.7 millimeter per year, and it escalated to 3.2 millimeter per year from 1993 to 2010. I repeat, 1.7 নয়, 3.2 মিলিমিটার পার ইয়ার 1993 থেকে 2010 সালের মধ্যে। কত? 17 বছরে এইটা 17 দুইকে 34, তাই তো 1.7 ডাবল হয়ে গেল 3.2। So IPCC in its futuristic predictions further mentioned sea level rise at a rate of 8 to 16 millimeter per year by 2100
2100 সালে এই কাণ্ডটা হবে। সারপ্রাইজ ইন সি লেভেল, তার এফেক্টটা কি? আনকভার সিগনিফিক্যান্ট পসিবিলিটি অফ মোর সাইক্লোনস ইন দ্য রিজিয়ন, অর্থাৎ তৈরি হয়ে আছে। কিভাবে বুঝবো না, সেখানে সুপার সাইক্লোনিক স্টর্ম আর লিনিয়ার ডিপ্রেশন এই দুটোকে আমরা এখানে সুপার ইম্পোজ করে যে আমরা ট্রেন্ড লাইনটা পেয়েছি, সেই ট্রেন্ড লাইনের ডেটাটা যদি বাঁ দিক ডান দিকে মিলিয়ে দেখি 1891 থেকে 1992 কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি কোনখানে বেড়েছে? সবটাই তো বেড়ে চলেছে, স্লো হলেও পরিষ্কার দেখা যাচ্ছে যে টেন্ডেন্সিটা বাড়তির দিকে 1989 পর্যন্ত বেড়েই চলেছে। এবার হচ্ছে 1993 থেকে 2018, সেখানেও যেটা আমরা ট্রেন্ড লাইন আমরা পাচ্ছি, সেখানেও দেখা যাচ্ছে যে 2005 সাথে একটা অ্যাবরাপ্ট রাইজ, কিছুটা কমলেও আলটিমেটলি কিন্তু রাইজ হয়েই চলেছে। লাস্টলি 2009 থেকে 2018-তে যেটা আরো একটা পেলাম, সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে যে এই ট্রেন্ড লাইনটা কিন্তু এটা ভীষণ আপওয়ার্ড, যেটাকে আমরা বলছি যে এক্সপোনেনশিয়াল বলা যেতে পারে। তাহলে সেদিক থেকে কি হচ্ছে, সম্ভাবনাগুলো কোথায় না, ফার্স্ট ডায়াগ্রাম বাঁদিকের মান্থলি ফ্রিকোয়েন্সি অফ ডিপ্রেশন অর্থাৎ লো প্রেশার সিএস, মানে হচ্ছে যে সাইক্লোনিক স্টর্ম, আর 3 নম্বর হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। তাহলে ডান দিকে, তারপরে ডান দিকে দেখা যাচ্ছে যে ডিপ্রেশন ইজ বিইং ইন্টেন্সিফাইড অ্যাজ হচ্ছে যে সাইক্লোনিক স্টর্ম। কোন সময়ে বেশি হচ্ছে? দুটো দিক, মার্চ এপ্রিল মে। আজকে আমরা মে মাসের 30 তারিখে বসে আলোচনা করছি। মার্চ এপ্রিল মের মধ্যে বেশি বাড়ছে, আর নভেম্বর ডিসেম্বর এর মধ্যে বেশি বাড়ছে, তাই তো হচ্ছে। আবার যদি ফিরে আসি যে ওই ডিপ্রেশন টার্নস ইনটু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, সেটাও দেখা যাচ্ছে মে মাস পর্যন্ত বেশি, আবার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বেশি। সুতরাং এই বছরের দুটো সময় ওইখানকার লোকেরা কি করে, কপালের উপরে ছেড়ে দিয়ে বসে থাকা যে এটা হতেই পারে। যাক, এটাকে নিয়ে আমি আর বাড়াচ্ছি না। এইটাকে আমরা একটা দেখছি 2009 থেকে 2018-তে ডিপ্রেশন ওই এলাকায় টোটাল হয়েছিল, টোটাল সাইক্লোন এসেছিল 28টা, তার মধ্যে সাইক্লোন ইন দ্য স্টাডি এরিয়া 20টা, মানে যে 6টা ব্লক আমরা নিয়েছি, ওই 6টা ব্লক একেবারে ওশেন ফেসিং 6 ব্লকস, মানে লাস্ট এন্ড একেবারে কি বলবো যে দক্ষিণ তীরবর্তী বে অফ বেঙ্গলের মানে উত্তর মার্জিনে যে 6টা ব্লক আছে সেই 6টা, তার মধ্যে হচ্ছে যে ওটা ছিল ডিপ্রেশন। আর সাইক্লোনিক স্টর্ম টোটাল 11টা, তার মধ্যে ওই এলাকা দিয়ে পাস করেছে 4টে। আর সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম টোটাল ছিল 17টা, ওই এলাকা দিয়ে পাস করেছে 1টা, এবং তার স্পিড ছিল 165 to 185 কিলোমিটার পার আওয়ার। বকখালিতে ল্যান্ডফল করেছিল 2020 সালে, এটা আমাদের ডেটা। এবার 1891 থেকে 2018 আমরা একটা জিনিস দেখছি যে ওই এলাকায় ডিপ্রেশন ছিল 691টা। আচ্ছা, সেখানে টোটাল সাইক্লোন 691, কিন্তু ওই এলাকায় ওই 6টা ব্লক তার ঝাপটা পেয়েছে কতবার? 478 বার। সাইক্লোনিক স্টর্ম 286টা এসেছিল, ওই এলাকা দিয়ে পাস করেছে কটা? 139টা। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ওই টোটাল বে অফ বেঙ্গলে 234 ছিল, ওই 6টা ব্লকের উপর দিয়ে পেরিয়ে গেছে 55টা। সুতরাং ব্যাপারটা বোধহয় খুব আশাপ্রদ নয়। এইখানে একটা ডায়াগ্রাম আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেই ডায়াগ্রামটা হলো যে কোন সময়ে, কোন মাসে, কোন ট্র্যাকে, কিভাবে। এই ডায়াগ্রামটাকে আমার আর বড় করার কোনো উপায় নেই, বড় করতে পারলে ভালো হতো। মান্থগুলো কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু বোঝা যাচ্ছে, মে বোঝা যাচ্ছে, একবারে ডান দিকের কর্নারে 2013 সালে নভেম্বর, হ্যাঁ, নভেম্বরের ওই যে তারিখ দিয়ে দিয়ে এ করে করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। সবকটা গিয়ে একটা জিনিস তো লক্ষ্য করার ব্যাপার, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের হুগলি এক্সচুয়ারি এবং বাংলাদেশ যে ডেল্টা, এই ডেল্টা গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, এই ডেল্টাকেই তো হচ্ছে মূল টার্গেট। সব বেশিরভাগই যেন ওখানে গিয়ে মার্চ করে উড়িষ্যা দিয়ে গেছে ঠিকই, অন্ধ্র দিয়ে গেছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম পাস করছে কিন্তু ওই এলাকাটার উপর দিয়ে। এটা একটা নিশ্চয়ই একটা অনেক বড় প্ল্যানের কথা মনে করিয়ে দেয় এই এলাকাটাকে নিয়ে। জানি না বাকিরা কি ভাববে। এইখানে একটা মজার জিনিস আছে, আমি বরং এইটা দেখাই। এটা হচ্ছে যে বাঁদিকে পুরুলিয়া আর ডান দিকে দক্ষিণ 24 পরগনা। একটু পশ্চিমবঙ্গের ম্যাপটাকে মনে করতে বলবো, খালি, বেশি কিছু না। তাহলে পুরুলিয়া থেকে দক্ষিণ 24 পরগনা একটা স্ট্রেট লাইন টেনে দিলাম আমি, যে কটা ব্লকের উপর দিয়ে গেল। তাতে দেখছি যে পুরুলিয়াতে
এই যে তলার দিকে লাইনটা আছে, এই লাইনটা ST, কনসেন্ট্রেশন অফ ট্রাইবাল পিপল, শিডিউল ট্রাইবস, পুরুলিয়াতে বেশি 18.34%। তারপরে হচ্ছে বাঁকুড়াতে তার থেকে কম, হুগলিতে আরো কমে গেল, হাওড়াতে প্রায় নেই, দক্ষিণ 24 পরগনায় সামান্য 1.23, নেগলিজিবল। কিন্তু শিডিউল ট্রাইব পপুলেশন এর পরে যদি শিডিউল কাস্ট আমি ধরি, অর্থাৎ সোজা কথায় আমরা বলবো এই গরিব সেকশনটা, সেটা হলো যে ওই পুরুলিয়াতে প্রায় সমান সমান ছিল, দুটোই যেন সমান, কিন্তু বাঁকুড়ায় একটু বেড়েছে, হুগলিতে কমে এসেছে, তত বেশি নেই। এবার উপর দিকে লাইনটা বলবো, একেবারে ব্লু লাইনটা উপরে জেনারেল পপুলেশন, এখানে ST হুগলিতে কমেছে, ওখানে হুগলিতে বেড়েছে মানে জেনারেল কাস্ট। তারপরে হাওড়াতে SC পপুলেশন কমেছে, ঠিক তার উল্টো দিকে হাওড়াতে জেনারেল কাস্ট কিন্তু বেড়েছে অনেক বেশি, 84.43। আর দক্ষিণ 24 পরগনায় লক্ষ্য করুন, যেটা হচ্ছে যে জেনারেল কাস্ট একেবারে কমে আসছে ক্রমশ, কিন্তু শার্পলি বেড়ে যাচ্ছে শিডিউল কাস্ট পপুলেশন। কোথায়? দক্ষিণ 24 পরগনায়। কোন জায়গায়? যেখানে আমরা ওই যে আমফান, ইয়াস ইত্যাদিদের যে চারণভূমি পাচ্ছি, ওই এলাকাটাতে এই প্রান্তিক মানুষেরা, এই হচ্ছে যে গোষ্ঠীর মানুষেরা ওই ধরনের একটা ভীষণ আনকমফোর্টেবল হার্স একটা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমকে অবলম্বন করে বেঁচে আছে। এরপরে এটা হচ্ছে যে আয়লার ট্র্যাকটা ছিল সোজাসুজি, দেখছি আমরা বাঁদিকে ছবিটা ঢুকেছে কোন দিকে, একেবারে হিমালয়ান ফুটিস পর্যন্ত গেছে ঠিকই, কিন্তু সব থেকে বেশি ক্ষতি করেছে যেখানে ঢুকেছে সেখানে, অর্থাৎ ওই 24 পরগনা। তারপর হচ্ছে থানে, এটা আমাদের এদিকে আসেনি। নীলাম, সেটা আমাদের এদিকে আসেনি। আচ্ছা, বিরায়ু, সেও কিন্তু পাস করছে, দেখা যাচ্ছে যে ওই ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার দিয়ে। ফাইলিন কিছুটা অন্ধ্রপ্রদেশ, একটুখানি উড়িষ্যাকে নিয়েছে। আবার মহাসেন, সে কিন্তু দেখা যাচ্ছে যে ওই পশ্চিমবাংলা বাংলাদেশ বর্ডার দিয়ে পেরিয়েছে। হুদহুদ, সে এখানে তেমন কিছু ইম্প্যাক্ট করতে পারেনি, কিন্তু অন্ধ্রপ্রদেশের কোষ দিয়ে গেছে। রাউনু, সে গোটা কোষটাকে ছেড়ে ছেড়ে দিয়ে এসে শ্রীলঙ্কার কাছ থেকে এসে উঠলো কোথায় না ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের বর্ডারের এখানে দিকে। অচকি, সেটাও দেখা যাচ্ছে যে অ্যারাবিয়ান সিতে হয়েছে, এখানে তেমন কিছু এফেক্ট পড়েনি। প্রত্যেক কটাই কিন্তু আমি এখানে স্পাইরাল ব্যান্ডটা দিয়ে দিয়েছি, অর্থাৎ তাদের শক্তিটাকে বোঝাতে। ফণি তেমন কিছু এফেক্ট করতে পারেনি, যদি কিছুটা অন্ধ্র উড়িষ্যা এলাকাতে করেছিল। বুলবুল একটু উইক হয়ে গেল, কোস্টের দিকে এসে বেঁচে গেল। আমফান, সে তো 2 বছর আগের ব্যাপার, গত বছর আগের ব্যাপার, সে ঠিক ওইটার ভেতর দিয়ে ক্রস করলো। ইটস এ ভেরি সিভিয়ার একটা সাইক্লোন। তারপরে ওই যে তাওকাত, সেটা তো আমি একটু আগে বলে এসেছি, এটা আমাদের তত ক্ষতি করতে পারেনি। ইয়াস, উড়িষ্যাতেই বেশি ঢুকেছে, ওয়েস্ট বেঙ্গলে ততটা আসেনি, কিন্তু তাতেই লেজের ঝাপটাতে যা বুঝিয়ে দিয়েছে সেটা সাংঘাতিক। তাহলে হোয়াট টু ডু, কি করতে হবে আমাদের? এইখানে একটুখানি বলে দিই, 3টে ব্যাপার আমরা বলেছি। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা হচ্ছে অথেন্টিক ডেটা কালেকশন, অনেক আগে থেকে যদি হতে পারে তাহলে এইরকম ভাবে ইভ্যাকুয়েট করতে পারি। ফ্লোরিডা, উত্তর আমেরিকার ফ্লোরিডা ক্যারিবিয়ান আইল্যান্ডের কাছাকাছি এলাকা বলে প্রতি বছর সম্ভাবনা থাকে টর্নেডো একেবারে তছনছ করে দিয়ে যায়, কিন্তু জীবনহানি খুব কম। হ্যাঁ, সেখানে একটু আগে বলছিলাম একটা ফর্মুলা পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে যে ওই সমস্ত অসুবিধাজনক জায়গাগুলোতে আছে কারা? সেখানে ব্ল্যাক পিপল। আর এখানে আছে কারা? এখানে হচ্ছে বললাম যে প্রান্তিক মানুষ, অর্থাৎ দলিত শ্রেণীর মানুষ এখানেতে বেশি আছে। আমি কোনো রিলিজিয়াস ক্লাসিফিকেশনে যাচ্ছি না, অর্থনৈতিক দিক থেকে দুর্বল গোষ্ঠীগুলো এই অসুবিধে জায়গাতেই থাকতে বাধ্য হয়, কারণ অন্য জায়গায় তারা ল্যান্ড অ্যাকোয়ার করতে পারে না, সম্ভব নয়, জীবন বা ব্যয় বহন করতে পারবে না। তাহলে এই 3টেকে আমি আর পড়ে পড়ে বলার কোনো দরকার নেই, কিন্তু একটা সমালোচনা এখানে হচ্ছে যে ক্লাইমেট রেজিলিয়েন্সের ব্যাপারটা, এই ইনফ্রাস্ট্রাকচারটা একটু আগে আমাদের একটা ব্যাপার হচ্ছিল, অনেক বিতর্ক চলছে, এই বেজের অনেক হচ্ছে এ থেকেই আমি পাচ্ছি, অন্যান্য কি বলে যে ফেসবুক এর থেকেও পাচ্ছি, সেটা হচ্ছে যে কংক্রিট বাঁধ নির্মাণ ভালো করে করতে পারলে এটাকে আটকানো যায়। আমি বলবো যে হাত ভেঙে গেলে স্ক্রু দিয়ে কিছুদিন আটকে রাখা যায় ঠিকই, মনে রেখো স্ক্রুটা কিন্তু খুলতে হয়, বিকজ ইট ইজ ফরেন বডি।
অন্তত এটা আমার মত, আমি বলতেই পারি। আমার সঙ্গে তোমরা সবাই একমত নাও হতে পারো, হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো in an ecosystem which is totally fragile, made up of the new alluvium soil having a tendency to be diluted by the storm surges, এই এত কিছু ব্যাপার থাকা সত্ত্বেও কখনোই কংক্রিটের বাঁধ আমার মনে হয় ওখানেতে সমাধান করতে পারবে না। যে সমাধানটা তারা করতে পারে সেটা হলো কন্ট্রাক্টরের সুবিধে করে দেওয়া। বাদ দিচ্ছি যেখানে, তাহলে কি করতে হবে? সোজা কথায় যা ছিল ফিরে চলো সেই জায়গায়। কোন জায়গায় ফিরে যাওয়া? যতটা পরিমাণের আমার ম্যানগ্রোভ ফরেস্ট ছিল, ম্যানগ্রোভ রিজেনারেশন করতেই হবে অ্যাট এনি কস্ট। সেই ম্যানগ্রোভ রিজেনারেশন করার সাথে সাথে কোস্টাল রেগুলেশনের জোনে আমি গিয়ে যেখানে ফিল করতে গিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে, একটা ঘরেতে গিয়ে উঠলাম, বললো যেটা হচ্ছে হোমস্টে। হোমস্টে মানে বলে এখানে হচ্ছে যে এই জায়গাতে হোটেল নেই, হোটেলের লাইসেন্স এখানে পাওয়া যায় না। কিন্তু আমি যেটা দেখলাম দ্যাট ইজ দ্যাট গুজ একটা হোটেল, সমস্ত অ্যারেঞ্জমেন্টই আছে, খালি ফাঁকি দেবার একটা ব্যাপার স্যাপার রয়েছে। কোথায়? একেবারেই কোস্টের কাছে। যাকে আমি আর সেই সমালোচনায় যাব না। তাহলে এই যে আমরা বললাম যে ইমপ্লিকেশন টু দ্য ইকোসিস্টেম, টু দ্য এরিয়া, টু দ্য পিপল অ্যান্ড টু দ্য নেচার, এই ব্যাপারটাকে মাথায় রাখতে না পারলে কোনো প্ল্যানের কিছুই কাজে লাগবে না। কাজে অন্যদের লাগলেও ভিকটিমদের কাজে লাগবে না। আর ডেটা, এই ডেটা তো একটু বললাম যে এখন অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আমি নিশ্চয়ই সাধুবাদ জানাবো এই মেট্রোলজি ডিপার্টমেন্ট, তারা সত্যি ভীষণ সজাগ। এটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে ইয়াসের ক্ষেত্রে ভীষণ ভালো লেগেছে। আমফানে ততটা পারেনি, তবে আমফানে লোকাল পিপলের কিছুটা দুর্বলতা ছিল বা কিছুটা অসহযোগিতা ছিল, কিন্তু এখন তারা বুঝতে পেরেছেন যে লাইফ রিস্ক থাকলে সরে যাওয়াটাই ভালো। সুতরাং আগে থেকে যদি জানতে পারা যায়, সরিয়ে নেওয়াটা ইটস ভেরি গুড। আর রিস্ক রিডাকশন, সেটা হচ্ছে ওই যে আর্লি ওয়ার্নিংটাকে ইমপ্রুভ করতে হবে, কমিউনিটি হেল্পিং এর ব্যাপারটা থাকতে হবে, শেল্টার আর ইভ্যাকুয়েশন, এই দুটোকে, শেল্টার বিল্ডিংটা, এইটা কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ভিন্নতর ভাবে ভাবতে হবে। যেখানে সেখানে না করে শেল্টারটাই তো একটা ছবিতে দেখছি যে সেটাই বন্যায় ডুবে গেছে, এরকমটা না করে নিউ প্ল্যানের মাধ্যমে আসাটাই বোধহয় ভালো। তাহলে হাউ টু অ্যাভয়েড ক্যাটাস্ট্রোফ, ওই যে তিনটার কথা বললাম, ক্যাটাস্ট্রোফকে অ্যাভয়েড করা বলবো না, টু লিভ ইট or to get rid of the effect of that, সেইটাই ভালো। তার জন্য লাস্টলি যে লাইনটা আমি লিখেছি সেটা হলো যে কমিউনিটি প্রিপেয়ারনেস অ্যাট অল লেভেলস টু মিট দ্য এক্সিজেন্সি। কমিউনিটি প্রিপেয়ারনেস আমার মনে হয় সব থেকে ভালো মেথড। তারপরে এখানে বলছি যে we with all preparation that goes into reducing risk and predicting storm paths, cyclones can be incredibly destructive. এটা তো ঘটনা, প্রথম বলে শুরু করেছিলাম আমি, সাইক্লোন নেচারে থাকবে, বে অফ বেঙ্গল থাকবে, তার এই জিগজ্যাগ একটা বিশাল কোস্ট লাইন থাকবে, আর হচ্ছে যে উপকূলে বসবাসকারী লোকজন থাকবে, এমনকি ফরেস্ট ইকোসিস্টেমের ভেতরেও মানুষের বসবাস দরকার হবে, আর ডিজাস্টার হবে না। এই দুটোকে বোধহয় একসঙ্গে মেলানো যায় না। সুতরাং রিকভার করতে হলে এই সমস্ত কটাকে একসঙ্গে ভাবতে হবে। কনক্লুশনে আমি সেটাই বলেছি, এটা আবার দেখাবো না। সাইক্লোন ইয়াসের ব্যাপারটা একটু বলে দিই। এটা আমি পেয়েছি গতকালকে পাবলিশ ডাউন টু আর্থ ম্যাগাজিনটা থেকে। তারা বলছে যে রেকর্ড ইভ্যাকুয়েশন সেভস লাইভস ইন সুন্দরবনস, রেকর্ড ইভ্যাকুয়েশন সেভস লাইভস ইন সুন্দরবনস বাট নট লাইভলিহুডস। প্রশ্ন থেকে গেল। সুতরাং লাইভলিহুডকে বাঁচালে লাইফ এমনি বাঁচবে, সেই চেষ্টাটাকে বোধহয় আগে করা দরকার। ইট নিডস আ ডিপেস্ট প্ল্যান, নট অনলি ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। আমাদের এই একটা অভ্যাস আছে গভর্নমেন্ট নো, এটা অ্যাওয়ারনেস অল দ্য পিপল, বোথ দ্য নন গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কমিউনিটিজ, যারা সেখানে আছে আর আমরা যারা বাইরে আছি, সবার সঙ্গে বোধ একসঙ্গে ভাবনা চিন্তার একটা এক্সচেঞ্জ দরকার। তারা কি বলছেন এটা কিন্তু আমরা শুনি না, এটা শোনা দরকার আছে। না হলেই flood waters brought about by rains due to cyclone Yas breached embankments across the region. Residents used their bodies to plug embankment breaches. সেখানে সেই কি বলে নেদারল্যান্ডস আর হান্স টান্স ইত্যাদি গল্প কদিন ঘুরে বেড়ালো দেখেছি আমি।
আমি একটি মাত্র ছবি এখানে নিয়েছি এখানে এদের এজ প্রোফাইলটাকে দেখাবার জন্য। লক্ষ্য করলে দেখা যাবে সব রকমের এজ গ্রুপের লোকজনই আছে অ্যাওয়ারনেসে, এবং সেখানে হচ্ছে দ্য ইনহাবিটেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল সুন্দরবনস রিজিয়ন may have been saved from cyclone Yas due to timely evacuation. However, their livelihoods have been lost due to embankments in the region being breached. আবার সেই embankments এর ব্যাপারটা এলো, যেখানে আবারও বলছি vegetation cover and the guard wall, not by the concrete embankments but by the natural regeneration of the local species. এটা ভীষণ রকমের দরকার আছে। প্রয়োজনে পরপর 1, 2, 3 হোক না কেন, হচ্ছে যে কি বলবো, যে সেমি কংক্রিট হতে পারে, কিন্তু আমি কংক্রিট পুরোপুরি কখনোই পছন্দ করব না, বিকজ ইট উইল বি মোর ডিজাস্টার। এটা হবে ইকোলজিক্যাল বুমেরাং। একটা সময়েতে সেই বাঁধটাকে ভাঙার জন্য আবার তত টাকা বরাদ্দ করতে হবে, হয়েওছে বাঁধ তৈরি করতে গিয়ে কাণ্ডগুলো হয়েছে। সুতরাং সেই শিক্ষা থেকে নিলে it's not the way. The way is that to come back to the nature and bring back the nature. এটা আমার মনে হয় that will be better. Thank you for your patient hearing. আমার বক্তব্য মোটামুটি শেষ হয়েছে। কত সময় হয়েছে জানি না স্যার। এখন 8:51। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর একটা বিস্তারিত সাইক্লোন রিলেটেড আলোচনা করার জন্য। তো আমাদের সময় যেহেতু কম, কিছু প্রশ্ন পার্টিসিপেন্টসদের কাছ থেকে নিয়ে নেব। তো Yes, yes. কারো যদি কিছু প্রশ্ন থাকে তো তোমরা মেসেজ বক্সে লিখতে পারো বা জিজ্ঞেসও করতে পারো আনমিউট করে। 2-3টে প্রশ্ন নিতে পারবো, খুব বেশি পারবো না যেহেতু অনেকটাই সময় হলো। স্যার কারণ কোনো হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল যে ক্লাইমেটিক চেঞ্জ তো আমরা জানি সাইক্লিক ভাবে একটা ক্লাইমেটিক চেঞ্জ হবে, সেক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং বা এই যে এই ধরনের ক্লাইমেটিক চেঞ্জের কথা আমরা বলে থাকি, এই জিনিসটাকে তো আমরা তো ঠেকাতে পারবো না। তাহলে মানে যতই আমরা অ্যাওয়ার হই বা ইয়ে হই, হয়তো এই জিনিসটা তো চেঞ্জ তো হওয়ারই আছে নাকি? হয়েছে, প্রশ্ন বলা হয়েছে। হ্যাঁ স্যার। আমি বলতে পারি এবার? হ্যাঁ স্যার। আমি কিন্তু বলেই এসেছি যে সাইক্লোন একটা ন্যাচারাল ফেনোমেনা। এইটাকে পুরোপুরি বন্ধ করার কথা প্রকৃতি নিজেও ভাববে না, কেননা এইটাকে কমানো যেতে পারে যদি সেখানে ইমব্যালেন্সটাকে হিউম্যান বিইং তার নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে কমিয়ে রাখে, ডিফরেস্টেশন কমিয়ে রাখে, ফসিল ফুয়েল ব্যবহারটা কমিয়ে রাখে, তাহলে অ্যাডিশনাল পলিউশন টু দ্য অ্যাটমসফিয়ার যদি কমে যায়, গ্রিন হাউস গ্যাসটা যদি কমানো যায়, তাহলে এই যে সিভিয়ারিটিটা এইটাই তো কমে যায়, এই যে ফ্রিকোয়েন্সিটা সেটাও তো কমানো যায়। একেবারে বন্ধ করার কথা আমি বলিনি, কিন্তু একে ডিলে করে দেওয়া, ওই ব্যাপার স্যাপারগুলোকে করলে অন্তত তার সিভিয়ারিটিটা, তার তীব্রতাটাকে কমানো আর টাইমটাকে পিছিয়ে দেওয়া, ইট ইজ পসিবল, হয়ে উঠেছে। তাহলে ফ্লোরিডার কোস্টে এগুলো হচ্ছে কি করে? আর কিছু? আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার। হ্যাঁ শুভ, 1 মিনিট। শুভ বলছিলাম যে আমাদের যে সাইক্লোনটা হয় সেটা বেশিরভাগই ওড়িশা উপকূলের দিকটা হয়, এটা একটু কারণটা বলে দিলে ভালো হতো। এই বাবা, আমি তো এতক্ষণ বলে এলাম যে স্ট্রাকচার অফ দ্য কোস্ট, বে অফ বেঙ্গলের লোকেশন, এবং অ্যাট দ্য সেন্টার অফ দ্য বে অফ বেঙ্গল যেহেতু মানে হচ্ছে ট্রপিক্যাল এরিয়ার মধ্যে পড়ছে, সেহেতু হিট জেনারেশনটা ওয়াটার লেভেলের উপরে তো সবসময়ই বেশি হয় বলে, এবং যেহেতু এটা আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারের নিয়ম অনুসারে এইটা যে স্পাইরালটা তৈরি করবে, এই তারটা তৈরি করতে তার একটা মানে স্পিড বাড়বে, যত বেশি সেই জলতলের উপর দিয়ে বয়ে আসবে তত বেশি সেটা বাড়বে। এবং যখন এই বিষয়টা অনেকটা শক্তি সঞ্চয় করলো, তখন তাকে হয় সোজাসুজি আসতে হবে, মানে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের বর্ডারের দিকে, অথবা বাঁ দিকে অন্ধ্রপ্রদেশের দিকে, অথবা তার একটু আগে দুটোর মাঝখান ওড়িশা কোস্টের দিকে। তাকে তো কোথাও রিলিজ হতে হবে, আর রিলিজের পয়েন্ট যে ওইগুলোই পড়ছে। দিস ইজ দ্য কজ।
স্যার মে আই ওকে, আর কেউ আছে? ম্যাম মে আই ওকে, হ্যাঁ, সপ্তর্ষি বলো। ম্যাম আমি বলছি হ্যাঁ স্যার বলো বলো। গত 2019 থেকে যদি এখনো পর্যন্ত আপনি আম, গত হ্যালো হ্যাঁ শুনছি স্যার গত শুনছি। 2019 থেকে যদি এখনো পর্যন্ত আপনি তথ্যগুলো দেখেন তো স্যার একটা পুরনো হ্যাঁ। ধ্যান ধারণা ভাঙার কথা। বঙ্গোপসাগরের হুম। দিকেই স্যার আগে সব থেকে বেশি ঘূর্ণিঝড় আসতো, যেটা আপনিও স্বীকার করেছেন, আপনি আমাদের হুম। বললেন। কিন্তু স্যার বর্তমানে আরব সাগরের ওদিকেও বারংবার ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে এবং স্যার ওখানেও কিন্তু সিভিয়ার সাইক্লোন, ভেরি সিভিয়ার সাইক্লোন বা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনও তৈরি হচ্ছে। স্যার এই হুম। বিষয়ে কিছু যদি একটু বলতেন। তৈরি আগেও হয়েছে, তবে যদি নাম্বার কাউন্টিং এর দিক থেকে দেখা হয় সেটা অ্যারাবিয়ান সিতে এটা অনেক কম। সংখ্যায় আগেও কম ছিল, এখনো কম আছে, ডিউ টু দ্য এরিয়া ইন্ডিয়ার কোস্টাল বেল্ট যেটা পড়ছে ওয়েস্ট কোস্ট সেদিকেও নয়, তারপরে ডিস্টেন্সটা অনেক বেড়ে যাচ্ছে কিন্তু হচ্ছে টুয়ার্ডস দ্য অ্যারাবিয়ান ল্যান্ড। মাঝখানে যেটুকু পাচ্ছে সেটা গুজরাটের কোস্টাল যেটা একটু জিগজ্যাগ লাইনে আছে এবং খাঁড়ি এলাকা রয়েছে, যে কারণে কয়েকবার ওখানেতে হিট করে। কিন্তু এখনো পর্যন্ত এই যে গতবারের যেটা হলো তাউত বা তাকত কি উচ্চারণ করা যেতে পারে, এটা ওখানেতে এন্টার করেছে। কিন্তু যদি এবারে 2019 থেকে এটা ধরা হয় তাহলে কিন্তু বে অফ বেঙ্গলের সঙ্গে সিভিয়ারিটিতে কখনো তুলনা করা যাবে না। বে অফ বেঙ্গলের এগুলো অনেক বেশি ফিয়ার্স আর অনেক বেশি হচ্ছে ফ্রিকুয়েন্ট, এটা মানতে হবে। আর কেউ, আর একটাই কোয়েশ্চেন নেওয়া হবে, লাস্ট কোয়েশ্চেন এটা। তো কেউ ম্যাম আর একটা আমি বলবো ম্যাম। চাও দেন? হ্যাঁ বলো, অঞ্জন বলো। হ্যাঁ বলছিলাম যে স্যার, যে আরব সাগরের যে সাইক্লোন গুলো হচ্ছে এবং বঙ্গোপসাগরের যে সাইক্লোন গুলো হচ্ছে তার মধ্যে কোনটা বেশি শক্তিশালী এবং ক্ষয়ক্ষতিপূর্ণ হয়? অবভিয়াসলি এখনো পর্যন্ত যে ডেটাটা একদম প্রথম দেখিয়ে এলাম, ইন্ট্রোডাকশনের পরেই আমি দুটো ডেটা দেখিয়েছি, সেই ডেটাতে কিন্তু অ্যারাবিয়ান সির লিস্ট খুব কম আছে। ওই সিভিয়ারিটি আমাদের হচ্ছে বে অফ বেঙ্গলেতেই তার অরিজিনটা সব থেকে বেশি এখনো হচ্ছে। যে যদি আমি ব্যাক করে যাই, ওই ডেটা দুটো যদি রেকর্ড করা আছে তো বোধহয় তানিয়ার কাছে, পরে দেখে নিতে পারো। স্যার আমার একটা কোশ্চেন আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, জ্যোতি বলছি। বলছি স্যার, একটা সিভিয়ার সাইক্লোন, জাস্ট এই ইয়াসের কথাই যদি আমি বলি, তা এই সাইক্লোনটার একটা মেন যেটা ল্যান্ডফর্ম হলো, মানে ল্যান্ডে যেটা ফল হলো, মেন ল্যান্ড ফলটার আশেপাশে হ্যাঁ আরো অনেক ছোট, মানে অতটা সিভিয়ার নয়, জাস্ট আমরা যেটা দেখতে পেলাম জাস্ট ব্যান্ডেল বা এই সংলগ্ন অঞ্চলে একটা স্টর্ম তৈরি হলো। তা এরকম ছোট ছোট আরো অনেক মানে ওটার রেডিয়াসের মধ্যেই হয়তো বা রেডিয়াসের বাইরেও কিন্তু ওই একই সমসাময়িক কিছু মানে মানে আগের সাইক্লোন গুলো দেখা গেছে, ইয়াসের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এটার সঙ্গে কি কোনো এটার মানে মেন সাইক্লোনটার কোনো ডাইরেক্ট রিলেশন যদি থাকে সেটা কিভাবে? বুঝতে পেরেছি, এটা হচ্ছে যে নৈহাটি আর ব্যান্ডেলের কাণ্ডটা বলছো তো, দুটো ছোট টর্নেডো। হ্যাঁ সেটা আমার কনসিডারেশনে আছে। একটা জিনিস বুঝতে হবে যে তুমি তো ফ্রন্টাল ডিপ্রেশন ব্যাপারটা জানো। এবারে হচ্ছে যে টোটাল ওয়ে অফ বেঙ্গলের যে আমি যেটা আবার বলছি যে স্পাইরাল হোয়াল সিস্টেমটা তৈরি হয়েছে সেটাতে এগিয়ে আসছে টুয়ার্ডস নর্থ, এগিয়ে আসার সময়েতে জায়গাটা তো ভ্যাকেন্ট নেই রে বাবা। তো সুতরাং এইখানে যে একটা ফ্রন্টাল কলিশন হবে খুব স্বাভাবিক, এবং লোকাল হিট তোমার হচ্ছে যে তাকে এক্সপেডাইট করতেই পারে, তাকে স্টিমুলেট করতেই পারে, এবং করলে লোকালি সেটা কয়েক কিলোমিটার মধ্যে ওই রকম একটা টর্নেডো টাইপের একটা ডিজাস্ট্রাস ফর্ম করতে, এরকম রেকর্ড আছে, বহু জায়গাতে আছে। অনেক জায়গাতে আছে। মানে এটা মেন সাইক্লোনের সঙ্গে একদম মানে আছে, যোগ আছে। ওটা তৈরি না হলে হয়তো এটা হতো না, কিন্তু ও এটা তৈরি করেছে তা নয়, এটা হচ্ছে যে ফেনোমেনার সঙ্গে রিলেশনটা থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ ওকে, আর মোটামুটি হয়তো কারোর প্রশ্ন নেই। তো now I am going to give in a formal vote of thanks. So good evening to all of you present here. I'm Tania Parveen. It is my privilege to propose vote of thanks on behalf of BASE for
this BASE online lecture. On behalf of BASE, I would like to extend my sincere gratitude to Professor Ghiyasuddin Siddiqui sir for his informative and insightful lecture, which is on topical cyclone, origin, distributions, and ecological implication. I believe that, sir, your lecture is very much important in aspects of today's ground. Thank you so much, sir, for your deliberations today. I would like to thank Dr. Abu Saleh, Hassan Dawak, Abid Hassan, Sweb, and all other EC member of BASE to arranging this online lecture. Thank you all. At last but not the least, I must thank our valuable and lovely participants. Thank you all. পাশাপাশি আরেকটা অনুরোধ আছে সবার উদ্দেশ্যে যে ইয়াসের তাণ্ডবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলি ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বেশের তরফ থেকে বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। তাই সবাইকে অনুরোধ, আমাদের পাশে থাকুন, দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক কিছু জানতে পেরেছি সাইক্লোন রিলেটেড। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপ্লুত আপনাকে পেয়ে। Thank you. Thank you from my side also. Thank you, Dr. Saleh, Dr. Dhabak, Tania, and all the, কি বলবো, যে members of BASE, and particularly the audience. Thank you all for your patient hearing. Thank you so much, sir. হ্যাঁ, কিছু বলবেন? হ্যালো, না, আর কিছু না, আমার বলা হয়ে গেছে। বলছিলাম যে আমি এই পুরো পার্টিসিপেটেড বা এই যে কনফারেন্সটার আমি একটু রেকর্ড চাই, এটা কিভাবে পেতে পারি? বুঝলাম না। ইউটিউবে লিংক দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। So we can end this lecture. Okay, thank you. Thank you, sir. Okay, sir, thank you. May I leave? Yes, sir, sure. Yeah, sure. Thank you, sir. Okay.